আমি বাজারে সবজি বিক্রি করে 1 কেজি চাল নিয়ে আসতাম। আমরা 4 ভাই ছিলাম, মা ওটা রান্না করতো। আমরা 4 ভাই গোল হয়ে বসে থাকতাম যে কখন হবে। তো মা রান্না করতো, করে আমাদের সবাইকে দিত, আমরা খাইতাম। আমি মাকে বলতাম, মা তুমি খাইছো? বলে হ্যাঁ বাবা আমি খাইছি, তোমরা খেয়ে নাও। তো আমি বলতাম যে তুমি কিছু রাখছো খাওয়ার জন্য? বলছে হ্যাঁ রাখছি। পরে আমি চেক করে দেখেছি মা কিছুই রাখেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ডিং বাংলাদেশের অন্যরকম একটা এপিসোডে। প্রতিটি এপিসোডই আসলে আমার কাছে অন্যরকম, তবে আমি বলবো যে এই এপিসোডটা যাকে আমি সামনে রেখেছি সেটা আপনাদের অনেকের জন্য উৎসাহের হবে। তো আমি কথা বাড়াবো না, শুরুতেই যিনি আমার সঙ্গে আছেন চলুন তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। নামটা একটু বলেন নিজের মুখে। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। বয়স কত ভাই আপনার এখন? আমার বয়স 30 বছর। জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা হচ্ছে রংপুর। রংপুর? রংপুর জেলার সদর উপজেলার 1 নম্বর মমিনপুর ইউনিয়নের চানকুটি মাছিওপাড়া গ্রাম। এবং আমার গ্রামে আমার বাড়িতে যাওয়ার রাস্তাটাও পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। টোটাল আমরা 4 ভাই। আমার বাবা একজন দিনমজুর বলা যেতে পারে। বাবা প্রথম দিকে পরিবারের খুব দায়িত্ব নিত না, উনি ম্যাক্সিমাম সময় বাইরে থাকতেন। আমার বড় ভাই সে একটা মাদ্রাসায় পড়তো এবং আমার মেজো ভাই সেও আর একটা মাদ্রাসায় পড়তো। আমি তৃতীয় এবং আমার ছোট ভাই ছিল। বাড়ি ভিটা ছিল, জাস্ট সামান্য একটু জমি ছিল, সেখানে আমরা একটু শাকসবজি আবাদ করতাম। আর বাবা ম্যাক্সিমাম সময় অন্যের জমিতে কাজ করতেন। ওকে, তার মানে ওনার যে দিনমজুরির পয়সা ওটা দিয়ে আমাদের সংসার চলতো আর কি। তো আমার কাজ ছিল স্কুল থেকে এসে মাকে হেল্প করা, এবং আমাদের যে একটু বাড়ি ভিটার জমি ছিল সেখানে আমরা শাকসবজি আবাদ করতাম। মা এগুলো সুন্দর করে সাজাই দিত, আমি সেগুলো বাজারে বিক্রি করতাম। বিক্রি করে সেখান থেকে বাজার থেকে কিছু চাল ডাল নিয়ে আসতাম। মায়ের সবচেয়ে কাছাকাছি থাকতাম। আমার বাবা উনি একটা মাদ্রাসায় নাইট গার্ড হিসাবে চাকরির জন্য আমাদের যে জমিগুলো ছিল, বাড়ি ভিটা ছিল, বাড়ি ভিটা ছাড়া যে জমিগুলো ছিল সব বিক্রি করে দিয়েছিলাম। ফলে আমাদের আর কিছু, তখন আমি ক্লাস 1 বা 2তে পড়ি এই সময়ে। এগুলো মনে আছে? জি আমার মনে আছে। বাবা এক ধরনের দেউলিয়া হয়ে গেলেন। চাকরি কি ছিল ওই সময়টা? হলো না, চাকরি হয়নি, কারণ সকল জমি বিক্রি করে বাবা টাকা দিয়েছেন, কিন্তু তিনি প্রতারণার শিকার হয়েছিলেন। 3য় শ্রেণীতে পড়া অবস্থায় মা প্রেগনেন্ট ছিলেন। আমরা 4 ভাই ছিলাম। বাবার স্বপ্ন ছিল যে তার একটা মেয়ে হোক, এবং মা ডেলিভারিতে মারা গিয়েছেন। আমি মায়ের সবচেয়ে কাছাকাছি থাকতাম। আমি যখন বাজারে যেতাম, আমি যখন শাকসবজিগুলো বিক্রি করতাম, চাল ডাল কিনতাম, তখন আমি আমার মায়ের জন্য কিছু কেনাকাটা করতাম, মিষ্টি জাতীয় কিছু খাবার কিনতাম। মা খুব খুশি হতেন এবং আমার জন্য অনেক দোয়া করতেন। মা অন্যদের বলতেন ও একদিন অনেক বড় কিছু হবে। তো আমি সবচেয়ে বেশি সময় মায়ের সাথে কাটিয়েছি, আমার ছোট ভাই আর আমি। সব সময় মায়ের আসল ধরে আমরা ঘুরঘুর করতাম। তো আমি শাকসবজি বিক্রি করে আমি মায়ের হাতে কিছু টাকা জমিয়েছিলাম। তখন মেবি কিছু টাকা হবে, 300 থেকে 400 টাকার মতো ছিল, আমি মাকে দিয়েছিলাম। তো মা অসুস্থ, চারপাশে গ্রামের সকল মানুষ এসে মানে জড়ো হয়ে গিয়েছে। তো মা শুয়ে আছেন, 2-1টা কথা বলতেন। আমরা তখন ছোট ছিলাম, খুব ছোট ছিলাম। আমি জাস্ট মাকে বললাম, মা তুমি টাকা কোথায় রেখেছো, তুমি বলো, আমি তোমাকে মেডিকেলে নিয়ে যাই। তখন সবাই দেখছিল, কিন্তু কেউ মাকে আসলে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেনি, কেউ চেষ্টা করেনি। সবাই দেখছিল, গ্রামের সকল মানুষ জড়ো হয়ে গিয়েছিল, কিন্তু আমরা তখন খুব ছোট ছিলাম। আমি কি করব, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। মা আমাকে জাস্ট বললেন যে টাকাটা বাক্সের মধ্যে রয়েছে, তুমি এটা নাও। এটা বলে মা আমাদের সামনেই মারা গেলেন। তখন আমি খুবই ছোট, 3তে পড়ি। আমার ছোট ভাই সিরাজুল ও আরও ছোট। তো আমরা সবাই তখন, আমার বড় 2 ভাই, বড় ভাই পাইরে মাদ্রাসায় ছিলেন, মেজো ভাই তখন সে খুলনায় একটা মাদ্রাসায় পড়তো, সে সেখানে ছিলেন। আমরা 2 ভাই বাড়িতে ছিলাম। আমি গড়াগড়ি দিয়ে কান্না করছিলাম, আমার ছোটো ভাইটা কাঁদছিল। এর থেকে আসলে আমাদের করার কিছুই ছিল না। আমাদের সামনে মাছ আমাদেরকে ছেড়ে চলে গেলেন। টিস্যু আছে, টিস্যু লাগে, টিস্যু নিতে পারেন।
একদম চোখের সামনেই আমরা মাকে এইভাবে হারিয়ে ফেললাম। মায়ের সাথে কত স্মৃতি আমার। অনেক মানুষ চলে আসলো, আমাকে সবাই বোঝাচ্ছিল যে অনেক ভয় পাচ্টা আমি কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। আমি ওই দিনটা আমি এখনো প্রচুর ইমোশনালাইজড হয়ে যাই। প্রতিটা ঈদে আমার আসলে কোনো ফিলিংস কাজ করে না ভাই। আমি যখনই ঈদ আসে তখন আমার কোনো ফিলিংস কাজ করে না। কার কাছে যাব? আমি যাব কোথায়? আমার কাছে মনে হয় যে বাড়িতে মা নেই সেখানে আসলে কোনো ঈদের ফিলিংস থাকতে পারে না। আমি বাজারে সবজি বিক্রি করে 1 কেজি চাল নিয়ে আসতাম। আমরা 4 ভাই ছিলাম, মা ওটা রান্না করতো। আমরা 4 ভাই গোল হয়ে বসে থাকতাম যে কখন হবে। তো মা রান্না করতো, করে আমাদের সবাইকে দিত, আমরা খাইতাম। কিন্তু মা আসলে খাইতো না। আমি মাকে বলতাম, মা তুমি খাইছো? বলে হ্যাঁ বাবা আমি খাইছি, তোমরা খেয়ে নাও। তো আমি বলতাম যে তুমি কিছু রাখছো খাওয়ার জন্য? বলছে হ্যাঁ রাখছি। পরে আমি চেক করে দেখেছি মা কিছুই রাখেনি। আসলে অপুষ্টিতেই ওনার এই ঘটনাটা ঘটেছে। আল্লাহ। আমাদের সামনে আমাদেরকে ছেড়ে মা চলে গেলেন। আমরা গড়াগড়ি দিচ্ছিলাম, কান্নাকাটি করছিলাম। তারপরে বিকেলবেলা আসলে আমার মাকে আমার বাড়ির পাশেই দাফন করা হলো। আমি মাটি দিলাম মায়ের কবরে। আমার ছোটো ভাই তেমন কিছু বুঝতো না, ও খুব ছোট ছিল। আমি সবচেয়ে বেশি কান্না করতাম মাকে হারানোর পরে। আসলে আমাদের কিছুই ছিল না আর, আমার কি থাকবে, সবই মাই তো চলে গিয়েছে। বাবা একটু বাউন্ডিল হয়ে গিয়েছিল, কারণ তার এই জমি জমা সব বিক্রি করে টাকা পয়সা দেওয়ার পরে তার চাকরিটা হয়নি। মা এগুলো নিয়ে তাকে বলতো, সে বাসায় আসতো না, সে ম্যাক্সিমাম সময় বাইরে থাকতো। মা এরকম অসুস্থ, আমি সবচেয়ে বেশি মাকে সময় দিয়েছিলাম। মায়ের থালা বাসন এগুলো পরিষ্কার আমি করতাম। মা চলে যাওয়ার পরে 40 দিনের মাথায় বাবা বিয়ে করলেন। আপনাদেরকে জানিয়েছিলেন না, আমরা তখন বুঝতাম না এত কিছু, যে বউ নিয়ে আসলো বা এরকম কি হয়েছে আপনি কিভাবে জানলেন? তখন আমরা ছোট। এখন বাবা বলতেছে যে এই কাজগুলো কে করবে, সংসারকে দেখাশোনা করবে। আবার আমার নানারা ছিল, তারাও বলছিল যে আমার বাবাকে বলছিল যে তুমি একটা বিয়ে করে ফেলো। যে আমার বড় ভাই তখন মোটামুটি 12-14 বছর হবে। মানে যাকে বিয়ে করলো তাকে আগে থেকে চিনতেন? না, তাকেও চিনতাম না। তো নিয়ে এসে বললো যে তোমার মা। জি। তখন আমরা ঘুমিয়েছিলাম, আমার মনে আছে। আমরা ঘুমাই গেছি 10টার দিকে হবে রাত, তখন 10:30টার দিকে আমরা ঘুমাই গেছি। ওই অবস্থায় বাবা আমার মাকে নিয়ে আসলেন। এবং তখন আমরা এইসব কিছু বুঝতাম না, আমি যে এটা কি ধরনের বা আমার মা হবে। আমাকে মানুষ বলতো যে তোমার নতুন মা আসতেছে। আমি বললাম যে এটা আসলে কী জিনিস, আমি ওইভাবে করি নাই। মা তখন নিয়ন্ত্রণ করা শুরু করলেন। তো বড় 2 ভাই তো বাইরে থাকতেন, আমি আমার ছোট ভাই ম্যাক্সিমাম সময় আমরাই বাড়িতে থাকতাম, আর আমি স্কুলে যেতাম। তখন আমি ক্লাস 3-তে পড়ি। মা আসার পরে আসলে আমাদের পরিবারটা আরও অশান্তি শুরু হয়ে গেল। তার কাছে হয়তো আমরা বাড়িতে থাকাটা হয়তো সেভাবে সে নিচ্ছিল না। তার কাছে এটা বোঝা হয়ে যাচ্ছিল। আমরা কেন বসে বসে খাচ্ছি, আমরা কেন কাজ করি না, আমরা কেন স্কুলে যাই, হ্যাঁ গরিব মানুষের কিসের পড়াশোনা, এইসব নানা বিষয় নিয়ে এসে কথা বলতো। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমি প্রতিটা ক্লাসেই আমার রোল ছিল 1। প্রতিদিন না খেয়ে স্কুলে যেতাম সকালবেলা। এটা আমার ছিল রুটিন, না খেয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে ব্যাক করে এসে দেখি আবার তেমন খাবার থাকতো না। আমি আবার রাতে হয়তো খাইতাম। 3, 4, 5, 6 আমি যে স্কুলে গিয়েছি এই সময়টা আসলে ম্যাক্সিমাম আমি না খেয়ে গিয়েছিলাম। আমাদের পরে আমার মায়ের স্টেপ মাদারের তার বাচ্চা হয়, আমার ছোটো ভাই হয়। আমার বাবা যে কাজ করতেন তখন তো কাজের মজুরি ছিল হচ্ছে 1 সের চাল দিত, এবং 20 টাকা থেকে 25 টাকা মনে হয়, মেবি আমার মনে আছে, এরকম টাকা দিত। 1 সের চাল দিত, এবং চালটা তাদের বাড়ি থেকে নিয়ে আসতে হতো। বাবা যে গৃহস্থের বাড়িতে কাজ করতেন তার বাড়ি থেকে গিয়ে আমি চালটা নিয়ে আসতাম, একটা ব্যাগ নিয়ে গিয়ে আমি চালটা নিয়ে আসতাম। তো এই কাজটাই ছিল আমার রুটিন ম্যাক্সিমাম সময়। এবং আমাদের যে বলছিলাম যে আমাদের বাড়িতে যে শাকসবজি আবাদগুলো আমরা আবাদ করতাম, সেগুলো আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে চালটা নিয়ে এসে মূলত পুরো ফ্যামিলিটা আমি দেখতাম ম্যাক্সিমাম সময়ে। এই কাজই ছিল আমার। আমরা একটু বড় হচ্ছিলাম, কিন্তু আমরা যে বাড়িতে আছি এইটা আসলে তাদের সহ্য হচ্ছিল না,
যে তারা এখানে ভাবছিল কি যে বাবাও হ্যাঁ বাবা হয়তো ওইভাবে ছিল না, হয়তো তার সম্মতি থাকতো, তিনি হয়তো মানে সরাসরি নীরব কিছু ভূমিকায় বলতে পারতেন, থাকতেন। রাইট, নীরব ভূমিকায়। আর আমাদের গ্রামে এত অনুন্নত এলাকা এবং ওখানে ম্যাক্সিমাম মানুষই আসলে পড়াশোনা করে না, এই কোনো কোনো রকম হয়তো ক্লাস 1-2 পড়ে তারা কাজে যোগ দিয়ে দেয়, এবং এটাই ছিল আমাদের এলাকার কালচার। এবং বাইরের মানুষও আমাদেরকে বলতো যে তোমার স্কুলে যাওয়ার কি দরকার, তুমি তো বাড়িতে হেল্প করতে পারো, তোমার বাবাকে হেল্প করতে পারো। মানে ওখানে পড়াশোনা কোনো ফ্যাক্ট না, না, পড়াশোনার কোনো ইয়ে ছিল না। আমরা পড়াশোনা করি এটা আসলে ফ্যামিলি থেকে চাচ্ছিল না, আমার স্টেপ মাদারও চায় না, হয়তো বাবা নীরব ভূমিকা পালন করে। আমার বড় দুই ভাই তখন বাইরে, তখন আমি আমার ছোট ভাই। আর তাদের মনে হচ্ছিল যে আমরা যদি বাড়িতে না থাকতাম তাহলে হয়তো তাদের জন্য পজিটিভ ছিল। আসলে কোনো দিনও আমার মনে হয় না আমি কোনো দিনও খেয়ে পরীক্ষা দিতে গিয়েছি, এরকম রেকর্ড আসলে আমার ছিল না। ক্লাস 5 শেষ করার পরে আমি মমিনপুরহাট দাখিল মাদ্রাসায় ক্লাস 6-এ ভর্তি হই, মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায়। প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হলাম। মাদ্রাসায় ভর্তি হওয়ার একটাই কারণ ছিল যে মাদ্রাসায় পড়তে খুব বেশি টাকা লাগে না, কারণ ওখানে আসলে ম্যাক্সিমাম ফ্রি, এই পরীক্ষার ফি দিতে হয় না। বা আমার যেহেতু এরকম সমস্যা ছিল, আমার হুজুররা আমাকে ফ্রি করে দিয়েছিলেন ম্যাক্সিমামই। ওখানে গিয়ে ঠিক সেম, আমি খুব ফাস্ট হয়ে গেলাম, খুব ভালো স্টুডেন্ট। এখন আমার এক স্যার বললো যে ওখানকার, বললো যে তুমি 6 থেকে একবারে 8-এ উঠে যাওয়া, তোমার 7 পড়তে হবে না, আগে এরকম সিস্টেম ছিল। তো আমি পরে বললাম না স্যার, আমি আসলে উঠবো না, আমি প্রতিটা ক্লাসেই ইয়ে করবো। এখান থেকে একটু ফ্ল্যাশব্যাক করি, সেটা হচ্ছে যে আমি এই যে ক্লাস 3, 4, 5 পড়েছি, এই পড়াশোনার টাকাটা আসলে কীভাবে হয়েছে, মাটি কাটা একটু কাজ। আমাদের এলাকার এক ভাই ছিল, হিন্দু ভাই, ওর নাম ছিল সাগর। তো ও দেখতো যে আমি খুব কষ্ট করে পড়াশোনা করি, তো আমার টাকা পয়সা আসলে এভাবে ম্যানেজ করতে হচ্ছিল। তো সে আমাকে বলতো যে দেখ, তুই একটা কাজ কর, তুই আমার এই কাজটা করে দে, একদিনে করতে হবে না, তুই 4-5 দিন, 6 দিন, 10 দিন যাই পারিস করে দে, আমি অন্যদের যে টাকাটা দিই, টাকাটা আমি তোরে দিব। তখন আমি একটু একটু করে ওর কাজটা করে দিতাম। তো এইভাবে আস্তে আস্তে অনেকেরই এইভাবে কাজ করতাম। তো তখন আমি হয়তো পারতাম না, কিন্তু একটু একটু করে করতাম, সবাই মোটামুটি টাকাটা দিত। জি, ওইভাবে করতাম। এবং এরপরে আমি, আমার বাবার জমি ছিল না, আমার বাবার, আমাদের বাড়ির পাশে 3 থেকে 4 শতকরা জমি ছিল। তো বাবা আমাকে বললো যে তুই এক কাজ কর, তুই যদি পড়াশোনা করতেছিস তো ঠিক আছে কর। আমার যে তখন আমার কাছে জমানো টাকা ছিল 3,000 টাকা। আব্বা বললো যে তোর ওই টাকাটা আমাকে দাও, দিয়ে আমার যে জমিটা আছে ওইখানে তো শাকসবজি আবাদ করি, ওটা তুই বিক্রি করিস ম্যাক্সিমাম সময়, তো তুই ওইটা আমাকে টাকাটা দাও, ওইটা তুমি নাও, জমিটা নিয়ে ওখান থেকে যেটা হবে সেটা পুরোটাই তোমার। তখন আমি বাবার কাছ থেকে ওই 3 শতক জমি আমি নিয়ে নিলাম, 2,000 টাকা বা 3,000 টাকা ছিল আমার কাছে তখন। আমি ওখানে যে শাকসবজিগুলো আবাদ করতাম এটা পুরোটা আমি বিক্রি করতাম, উৎপাদন করতাম, আমি সব কিছু আমি করতাম, বাজারে গিয়ে বিক্রি করতাম। তো ওইখান থেকে আসলে আমার কিছু টাকা আসতো, ওই 2-3 শতক জমি থেকে। ওইটা আমি আর দেখতাম। ভাই বোনরা কেউ পড়াশোনা করতো না? আমার বড় ভাই তখন মাদ্রাসায় পড়তো বাইরে, আচ্ছা, সে বাইরে, তখন সে হাফিজি মাদ্রাসায় পড়তো, হাফিজি মাদ্রাসায়। আর আমার মেজো ভাই সে আরেকটা মাদ্রাসায় ছিল, খুলনায় মেবি। তারপরে হচ্ছে আমাদের এলাকায় আপনাকে বলি, সেটা হচ্ছে যে ধান কাটার সময় এই ধান কুড়ানো একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ধান কুড়ানো এটা একটা উৎসবের মতো, সব বাচ্চারা ধান কুড়ায়। মানে জমি যখন ধান কাটা হয়ে যায়, তারপরে যে ধান মালিকরা যখন ধানটা নিয়ে যায় তখন আসলে হ্যাঁ উচ্ছিষ্ট যে থাকে ওইটা আমরা ধান কুড়াতাম, জমাতে পারে। জি, কে কতটুকু জমাতে পারে। তো দেখা যেত আমি স্কুল থেকে এসে আমি একটু যাইতাম সেখানে গিয়ে কিছু ধান কুড়াইতাম, ইঁদুরের গর্ত থেকে বের করা, জি, বিভিন্ন জায়গা থেকে। তো ইঁদুরের খাল থেকে অনেক ধান বের করতাম। তো সেই ধান আমি জমাইতাম, 10 কেজি বা 5 কেজি ধান হতো, সেটা বিক্রি করে কিছু টাকা পাইতাম। তো আমার মনে আছে আমি সেই ক্লাস মা মারা যাওয়ার পরে প্রতিটা আমার স্কুল ড্রেস, জামা কাপড়, খাতা কলম সব কিছু আমি নিজেই ম্যানেজ করছিলাম। এটা আমাকে কেউ কন্ট্রিবিউট করেনি, সত্যি কথা বলতে। এর মধ্যে আমার বড় ভাই বিয়ে করে ফেলেন। তখন ওই ভাইয়ের একটা সাপড়া ছিল, আমি সেখানে থাকতাম। ওই সাপড়ার এক পাশে কয়েকটা গরু থাকতো, আর ওখানে কিছু খড় থাকতো, আর আমি কর্নারে এখানে থাকে একটা চকি ছিল, সেখানে আমি থাকতাম। এবং ওখানে আমি একটা টেবিল কিনছিলাম, আমি আমার টাকা দিয়ে একটা টেবিল কিনেছিলাম। তো সেই টেবিলে আসলে এই আমার যে পড়াশোনা, তখন বিদ্যুৎ ছিল না, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই। বিদ্যুৎটা আসলে আমাদের এলাকায় গিয়েছে 16 বা 17 সালে, তার আগে আমাদের বিদ্যুৎ ছিল না। এই পড়াশোনার যে তেলটা, এই যে কেরোসিন, নর্মালি আসলে কেরোসিন তেল দিয়ে আসলে পড়তাম তখন। হ্যারিকেন ছিল বা ম্যাক্সিমাম কুপি ছিল, যেটা আমাদের এলাকায় কুপি বলে, ল্যাম্প যেটাকে আমরা বলি, সেটাকে আমাদের এলাকায় কুপি বলে। এই কুপি যে তেলটা লাগতো, এই তেলটা আসলে অনেক সময় আমার থাকতো না। তখন আমি আমার বড় ভাবিকে একটু বলতাম, ভাবি একটু তেল দাও, আমি একটু পরবো। তো সে একটু দিত।
তো তারপরে মাকে গিয়ে বলতাম, মা আসলে একটু দিতে চাইতো না, তো একটু দিত যেটা আসলে যথেষ্ট ছিল না, কিন্তু আমাকে পড়তে হবে অনেক। আমি তখন যেহেতু আমার কিছু টাকা আর্ন করছিলাম ওই সময়, তখন আমি বাজারে গিয়ে কিছু শাকসবজি বিক্রি করা শুরু করলাম। আমার নিজের তো একটু জায়গা ছিল, ওটা বিক্রি করে তারপরে বাজারে গিয়ে আসলে যখন আমার থাকতো না, শাকসবজি শেষ হয়ে যেত, তখন আমি বাজারে গিয়ে কিনে একটু শাকসবজি কিনে সেটা আবার বাজারে বিক্রি করতাম। আচ্ছা, মানে এক জায়গা থেকে কিনে হ্যাঁ, একজনের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করতাম। আচ্ছা, এবং আমার এক ভাবি ছিল আমাদের গ্রামের, সে আমাকে কিছু কেনাকাটা করতে দিত। আচ্ছা, আমি তাকে, সে আমার মনে আছে, সে আমাকে একদিন বলছে যে আমাকে 1 মণ আলু কিনে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, ওকে দিব। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে তখন আলুর দাম খুব বেশি ছিল না, এই 12 থেকে 14 টাকা পর্যন্ত 5 কেজি আলুর দাম। তা আমি তাকে বলতাম যে হ্যাঁ, আমি যদি 12 টাকা দিয়ে কিনি তাহলে কিন্তু তোর কাছে আমি 14 টাকা নেব, 2 টাকা লাভ করব, যদি রাজি থাকিস তাহলে আমি কিনে দিও। তো বলতো যে ঠিক আছে, ওকে তুই নিয়ে আসতে। তো এইভাবে করে কিছু টাকা আমি ওখানে পেয়েছিলাম। তো যাই হোক, এই টাকা দিয়ে আসলে আমি আমার পড়াশোনা আমি নিজেই চালাচ্ছিলাম। তো হঠাৎ করে ক্লাস 6-এ শেষ করার পরে যখন 7-এ উঠবো, ঠিক এই সময় আসলে আমার পড়াশোনাটা প্রায় বন্ধ হয়ে যাবে অবস্থা। বাড়ি থেকে আমার স্টেপ মাদার, সে বলছে যে আর পড়াশোনা হবে না, তুমি এই পড়াশোনা বাদ দাও, এইভাবে সংসার চলছে না, তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি কাজ করো। আব্বা বলল যে ঠিক আছে, তোর আর পড়াশোনা করার দরকার নেই, কারণ আর সংসার চালানো সম্ভব না। আমার বড় ভাবি, সেও বলতেছে যে দরকার নেই, পড়াশোনা করে কি হবে, আমাদের এলাকার মানুষ এরকম, তাদের পড়াশোনার কোনো ভ্যালুয়েশন নেই, এবং সবাই একই রকম। আমার যে প্রাইমারি যে বন্ধুগুলো ছিল, 45 জন ফ্রেন্ড ছিলাম আমরা, 45, তারা সবাই কিন্তু ওই কাজে যোগ দিয়েছে, মানে 5-6 পড়ার পরে কাজে যোগ দিয়ে, এটাই কালচার, এটা আসলে কালচার। কিন্তু আমি আসলে চাচ্ছিলাম পড়াশোনা করি। পরে আমার বড় ভাবির এক চাচাতো ভাই ছিল, সে রংপুর ক্যান্টনমেন্টে একটা মালি ছিল, সে ফুলের বাগানে পানি টানি দিত। সে আমার ভাবিকে কনভিন্স করেছিল যে যেহেতু তোর একটা দেবর আছে, ও তো পড়াশোনা করে কী দরকার, চাকরি বাকরি তো হয় না, তো ওকে বাড়িতে কথা বলে ওকে আমি রংপুর ক্যান্টনমেন্টে অফিসারের বাসায় রাখি কাজের ছেলে হিসাবে। মানে আপনাকে একটা কাজের ছেলে, আমাকে রাইট কাজের ছেলে হিসেবে রাখবে। তারা তো খুব হ্যাপি যে হ্যাঁ তাহলে খুব ভালো হয়, তো সেখানে অন্তত খাওয়াটা তো বাঁচবে। আমি সবাইকে বুঝাইছি, কিন্তু কেউ আমার কথায় রাজি হয়নি। আমি হঠাৎ করে আমি ক্লাস 6 শেষ করছি, আমি 2-1টা বই নিয়েছিলাম, তখন ক্লাস 7-এ ভর্তি হব। হঠাৎ করে আমার পড়াশোনা বন্ধ করে আমাকে জোর করে তারা সেখানে রাখবে, আমাকে নিয়ে যাবে। আমি মানে অনেক কান্নাকাটি করতেছি যে আমি যাব না, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, বাট আমাকে তারা এই সুযোগটা দিবে না। আমি পড়তে চেয়েছিলাম, তো আমি বাবাকে বলছি যে আমার কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি পড়াশোনা খরচ আমি চালাচ্ছি, আমি একটু পড়ি বাবা। তখন ফ্যামিলি থেকে ডিসিশন হলো, সবাই বলল যে তোর পড়াশোনা করতে হবে না, তুই চলে যা। তখন আমি ওই যে মালি, ওই লোককে বললাম যে ভাই ঠিক আছে, আমি তো যাব, তো আমাকে কি ওখানে কোনো পড়াশোনার সুযোগ দিবে? তো সে হয়তো আমাকে নিয়ে যাওয়ার জন্য, ইন্সপায়ার করার জন্য বলছিল যে হ্যাঁ ঠিক আছে, তুই ওখানে পড়তে পারবি, পড়াশোনা করতে পারবি, সবাই কাজ করতে পারবি। তো আমার মনে আছে, আমি তখন সকাল 10টার দিকে ওই লোক আমাকে সাইকেলে করে নিয়ে, সাইকেলের পিছনে বসায় নিয়ে আমাকে নিয়ে গেল এবং ওই বাসায় ক্যান্টনমেন্টের, এইটা আমি বলে দিই, আমি এটা এখনও মাঝে মাঝে ইমোশনালাইজড হয়ে যাই। রংপুর ক্যান্টনমেন্টের 1 নম্বর চেকপোস্ট থেকে একটু সামনে, যার অফিসারগুলো যেখানে থাকে, ছায়াবিধি নামে একটা জায়গা আছে, বাসা, ওই বাসার পাশেই অফিসারের বাসা, সেখানে আমাকে নিয়ে গেল। তো ওখানে আমাকে বাসায় নিয়ে যাওয়ার পরে আমাকে হ্যান্ড ওভার করা হলো, বাসার মালিককে দিয়ে দেওয়া হলো। তখন বিকেল 4টার মতো বাজে, 4টা। উনি আমাকে নিয়ে আসছে সকালে, কিন্তু সকালে নিয়ে আসার পরে উনি যে কাজ করতো ওখানে আমাকে রাখছিল, তখন নাকি ওনার বাসায় কেউ ছিল না, রেডি হয়নি। তো উনি আমাকে সব কাজ শেষ করে আমাকে নিয়ে এসে 4টার দিকে ওই বাসায় নিল। তো আমি বাসায় গেলাম, ওনার বাসায় উঠলাম। ওঠার পরে আমি ওনাকে বলছিলাম যে আমাকে পড়াশোনার সুযোগ দিবে। তো আমি এই কারণে আসলে আমিও রাজি হয়ে গেছি যে ঠিক আছে, ওকে যদি পড়াশোনার সুযোগ পাওয়া যায়, কাজ এগুলো কোনো ব্যাপার না, আমাকে যে কাজই করাক আমি রাজি আছি, আমার কাজ করতে কোনো সমস্যা নাই, আমি তো নিজে কাজ পারি, সব ম্যাক্সিমাম কাজই আমি পারি। তো তখন আমি গেলাম, আমাকে তারা কিছু কাজ দেখাই দিল। একটা ভুল করেছিলাম, দরজাটা খুলেছিলাম, ওই সাউন্ড হয়ে গেছিলো আসলে, শব্দ হয়ে গেছিলো। তখন সে আমাকে একটু ঝাড়ি দিয়েছে প্রথম দিনে একদম কড়া ভাষায় একটা ঝাড়ি দিয়েছে।
মেঝে পরিষ্কার করতে হবে, এটা একটা কাজ। কেউ বাইরে থেকে আসলে দরজা খুলে দিতে হবে, দরজাটা লাগাতে হবে, সিঁড়ি পরিষ্কার করতে হবে ওই বাসার ওই জায়গাটায়। এবং ওই ওনার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে আবার বাগানে গিয়ে নিয়ে খেলতে হবে, বিকেলবেলা খেলে নিয়ে আসতে হবে। তো আর মাঝে মাঝে আবার বাজারও করতে হবে। হ্যাঁ, এই বাসার যতগুলো কাজ থাকে প্রতিটা কাজে আমাকে করতে হবে। তো তখন আমি আমার কাছে কোনো ব্যাপার ছিল না, এই সব কাজ তো আমি পারি। তো আমি তখন ওনাকে বললাম যে আমি কি পড়াশোনার সুযোগ পাবো, আমার কি পড়াশোনার সুযোগ দেওয়া হবে? আমি তো ক্লাস 6 শেষ করে আমি 7-এ উঠতাম। তো ওই মহিলা বললো যে তুমি আবার কিসের পড়াশোনা করতে চাও, এখানে কি পড়াশোনার সুযোগ আছে নাকি? তোমার এই সব কাজ, তোমার পড়াশোনার সুযোগ নেই, তাহলে কি আমার পড়াশোনা হবে না? আমার পড়াশোনা কি আসলেই বন্ধ হয়ে যাবে? আমি তো বিশ্বাস করি, আই কান্ট বিলিভ ইট। আমি এত ভালো স্টুডেন্ট, আমার প্রতিটা ক্লাসে আমি রোল নাম্বার হচ্ছে আমার 1, আমি ভালো রেজাল্ট করতাম সেখানে। ওই সময় আসলে আল্লাহ তাআলা আমাকে এত বেশি আমাকে সেন্স দিয়েছিলেন, এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতা, আসলে এটা আমি আল্লাহ তাআলাকে অনেক অনেক থ্যাঙ্কস দিই। যে আমি তখন রাতের বেলা আমি ডিসিশন নিলাম যে আগামীকাল সকাল 10টার সময় আমি এখান থেকে পালিয়ে যাব, এবং পালিয়ে যাব, কোথায় যাব সেটা পরে দেখব, কিন্তু আমাকে এই বাসা থেকে বের হতেই হবে। আর ওই বাসা থেকে বের হওয়াটা খুব রিস্কি ছিল, কারণ যদি আবার ধরে ফেলতো তাহলে কিন্তু হয়তো আর আমাকে বের হতে দিত না। আর্মি অফিসারের বাসা? হ্যাঁ, আর্মি অফিসারের বাসায়। আর আমি তখন সকাল 10টার সময় বাসা সব কাজ করছি, আমি কাজ টাজ করে আমি এত কোঅপারেটিভ হয়ে গেছি ওখানে, আমি তাদেরকে বুঝতে দেইনি যে আমি এখান থেকে চলে যাব। আমি খুব ভালো বিহেভ করছি তাদের সাথে। আমি জাস্ট বাসায় ওই আন্টিকে বললাম যে আন্টি আমি একটু বাইরে যাব, আসতেছি, বাগান থেকে আসতেছি। এটা বলার পরে আমি ওই বাসা থেকে বের হয়ে সোজা যে মেইন রোড আছে ক্যান্টনমেন্টের 1 নম্বর থেকে 2 নম্বর, এই রোডে উঠলাম। ছায়াবিথি নামে যে বাসাটা আছে ওইখানে একটা ছোটো ওভারব্রিজ আছে, এটা অনেকেই চেনে, ম্যাক্সিমাম মানুষ ওটাকে চেনে। তো আমি ওই তখন আমার কাছে কোনো টাকা ছিল না, তখন আমি ওই 1 নম্বর চেকপোস্ট থেকে শুরু করে সোজা হয়ে আমি 2 নম্বর চেকপোস্ট হয়ে রংপুরের যে নিশবিদগঞ্জ এলাকা আছে, এটা অনেকেই চেনে, ওই নিশবিদগঞ্জ এলাকা আমি যখন 2 নম্বর গেটটা পার হয়েছি তখন আমি আসলে নিঃশ্বাস নিতে পারছিলাম। রাস্তা আমি হেঁটে বাড়িতে চলে গেলাম। তো সবাই তো অবাক, আমার বাবা সে খুবই রাগান্বিত হয়ে গেল, আমার স্টেপ মাদার সে তো মানে স্ফুলিঙ্গের মতো ফেসে উঠলো, আমার বড় ভাই আছে, ভাবি, সবাই মিলে তারা তো অবাক হয়ে গেল যে তোকে ওখানে রেখে আসা হলো, তুই ওইখানে থাকবি, তুই কেন চলে আসলি? আমার উপরে তারা অনেক ধরনের এক ধরনের টর্চার, এই সব মিলে আমি তখন আমার বাবাকে বলছিলাম, বাবা আমি চলে আসছি ওখান থেকে, তুমি আমাকে প্লিজ আর কোথাও রাখো না, আমার পড়াশোনা কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি সব কিছু ম্যানেজ করব, জাস্ট আমি এই সুযোগটা চাই, আমি পড়তে চাই বাবা। তখন বাবা বলল যে ঠিক আছে, যেহেতু ওখান থেকে পালায় আসছোস তাহলে ঠিক আছে, পড়াশোনা করো। তো আমি তখন সুযোগটা পেয়ে গেলাম, এবং আমি আল্লাহ তাআলাকে অনেক অনেক থ্যাঙ্কস দিলাম যে আল্লাহ তুমি আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারছো। আমি আবার সেই পড়াশোনা শুরু করলাম ক্লাস 7-এ। আমি তখন আবার মাদ্রাসা যাওয়া শুরু করলাম। মাদ্রাসা যাওয়া শুরু করলাম, তখন আমি তো বাবাকে বলছি যে টাকা পয়সা আমি নিব না তার কাছ থেকে, আমি আবারও সেই একই কাজ করতাম, বিভিন্নভাবে টাকা আর্ন করতাম, কাজ করে মাঝে মাঝে। এই কাজের মধ্যে একটা ছিল সবজি ফলানো, ওই 2-3 শতক জমি, রাইট, একটা ছিল হচ্ছে বাজারে সবজি কিনে সবজি বিক্রি করা, আর একটা ছিল হচ্ছে মাটি কাটা, মানুষের জমিতে কাজ করা, এগুলো কাজ। এবং তখন আমি যখন ক্লাস 7-এ উঠলাম তখন আমি ওই আমাদের এলাকায় চুক্তিভিত্তিক কাজ করে, ওই ধান রোয়ানো এবং ধান কাটা, এই কাজগুলো চুক্তিভিত্তিক করে। তখন আমি ওই তাদেরকে বললাম যে ওরা 4-5 জন মিলে ধান কাটে, আমি তাদেরকে কি বললাম যে আঙ্কেল আমাকে কি একটু নেওয়া যায় আপনাদের সাথে? তা অনেকে বলতো যে তুই পারবি না, এগুলো কাজ তোর পক্ষে সম্ভব না, ছোটো মানুষ, তুই পড়াশোনা করিস। আমি বললাম আমি পারবো, প্লিজ আমাকে নেন। তো অনেকে নিতে চাইতো না, আবার 2-1 জন বলতো যে ঠিক আছে, যেহেতু পড়তেছে টাকা পয়সার দরকার নেই, হ্যাঁ যে ওর বেশি কাজ করতে হবে না, আমরাই বেশি করবো, সে একটু থাকবে। তো এইভাবে দেখা যেত 2-1 জন আমাকে নিত আর কি ওখানে। যেটা বলছিলাম যে এই কুপির তেলের কথা, এটা আমি একটু শেয়ার করি আরেকটু। আমি ওই যে পড়ার টেবিলটা ছিল, আমি বাসায় যাওয়ার পরে ওই টেবিলটা আবার আমি ওখানে থাকলাম, ওই রুমেই। ওই রুম বলতে ওই যে সাপড়া নিচে ওখানে আমার যে টেবিলটা ছিল, সেই টেবিলে আমি আমার স্টেপ মাদারের কাছ থেকে একটু তেল নিতাম, ভাবির কাছ থেকে একটু নিতাম, ওইটা আসলে এনাফ ছিল না। বাট তখন আমি কি করলাম যে ওই খুঁড়ার আমি আরেকটা বোতল কিনলাম, আমি সেখান থেকে তেল কিছু কিনতাম, বাজার থেকে কিনে নিয়ে সেটা কাউকে দেখাইতাম না। ওই তেলের বোতলটা ছিল আমার পড়ার টেবিলের খুঁড়া, যে খুঁড়ো আমরা খুঁটি বলি, খুঁটির ভিতরের দিকে, চাটির ভিতরের দিকে থাকতো, লুকায় রাখতাম, ওইটা কেউ দেখতো না। তো যখন আসলে আমার তেল ফুরাই যেত তখন আমি আমার ওই ভিতর থেকে ওই তেল বের করতাম, সবাই জানতো ওদের কাছ থেকে দিয়ে চলছে। হ্যাঁ চলছে। তখন আমি রাত জেগে পড়াশোনা করতাম, অনেক রাত পর্যন্ত পড়তাম। আমার মা নাই, কিন্তু আমার ছিল।
বলতে পারেন এক ধরনের জমিদার মানুষ, তার প্রচুর জমি জমার মালিক, সে আমার প্রচুর টাকা পয়সার মালিক ছিল তখন, এখনও আছে ইভেন। কিন্তু তারা আমাদেরকে কোনো এক পয়সা দিয়ে হেল্প করেনি, এবং আমাদের জীবনে আমার মনে আছে তারা আমাদেরকে একটা প্যান্ট বা একটা শার্ট কিনে পর্যন্ত দেয়নি, অথচ তারা চাইলে পারতো। দিত কেমন, কি দিত, ওই তারা যে ঈদের সময় ফেতরা দেয়, যেটাকে আমরা ফেতরা বলি, এই যে জাকাতের টাকা, ফোন করে বলতো যে তোর জন্য আমি কিছু জাকাতের টাকা রাখছি। এটা আমাকে খুব খারাপ লাগতো এবং আমি কখনো বলিনি, কিন্তু এটা আমার জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল যে মা থাকলে সে এটা কখনোই বলতে পারতো না। তখন আমি 7 শেষ করে 8 উঠলাম, কিন্তু বাড়িতে আর থাকা সম্ভব ছিল না, আবার একই সমস্যা শুরু হয়ে গেল। এই অবস্থায় আমাদের এলাকায় আমি এক বাসায় লজিং উঠি। লজিং বলতে এখানে থাকা খাওয়া এবং সাথে বাচ্চাদের পড়াশোনা করা। ওই আঙ্কেলের 2টা মেয়ে ছিল, আর তার কোনো ছেলে ছিল না। একটা মেয়ে ক্লাস 5-এ পড়তো, আর একটা ক্লাস 3-তে পড়তো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি, ওনার গরু ছিল কিছু, এই গরুগুলো আসলে আমি ওগুলো ঘাস করতাম, বের করে আবার ওগুলো আবার মাঠে গিয়ে বাঁধে রাখতাম। বাঁধে রেখে এসে গরুগুলোর জন্য সকালবেলা বসে ঘাস কাটতাম। ঘাস কেটে সব কিছু রেডি করে আমার ওনার কিছু রাজহাঁস ছিল, এটা মনে আছে আমার। এই রাজহাঁস উনি পালতেন, ওনার রাজহাঁস ছিল। এই রাজহাঁসগুলো খুব অনেক দূরে, বন্যার সময় অনেক দূরে চলে যেত, এবং এগুলোকে কন্ট্রোল করা খুব কঠিন ছিল আমার জন্যে। তখন আমি তো ছোটো, যখন বন্যা হতো তখন এদেরকে নিয়ে আসাটা খুব চ্যালেঞ্জ ছিল, এবং মাঝে মাঝে এরকম হতো যে এগুলো পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না। তখন আসলে আমার উপরে অনেক ধরনের কথা বলতো। তখন এটা স্বাভাবিক হতেই পারে, যে এটা আমার কাজ ছিল, হয়তো আমি সেটা সেভাবে করতে পারতাম না। অনেক কথা বলতো। হ্যাঁ, রাজহাঁসও চড়াইতাম আমি। কয়েকটা রাজহাঁস খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা আমাকে অনেক কথা বলছে। আমি এই কারণে আমি বাসায় 2 দিন খাইনি, না খেয়েছিলাম। তো তারপরেও আমার হ্যাপিনেসের জায়গাটা হচ্ছে যে আমি পড়তে পারতাম। ওই দেখা গেল সব কাজ করার পরে আমি সন্ধ্যার সময় ওই বাচ্চা 2টাকে নিয়ে পড়তে বসতাম। মানে ওদেরকেও পড়াতেন, আপনিও পড়তেন? আমি পড়তাম, ওদেরকেও পড়াতাম। তো এইভাবে আসলে চলছিল আমার পড়াশোনাটা চলে। তো আমি সেখানে ক্লাস 8 এবং 9 পর্যন্ত ওই বাসায় ছিলাম। 9 শেষ করার পরে আসলে আমার আর ভালো লাগছিল না ওখানে, ওই বাড়ি ছেড়ে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আমি আবার পড়াশোনা শুরু করলাম। তো বাড়িতে এসে পড়াশোনা শুরু করলাম। বাড়িতে আসার পরে এখন আমি যেখানে থাকতাম, যে জায়গাটায়, সেই জায়গাটা এখন নাই। আমার বাড়িতে থাকার কোনো জায়গা নেই। আমি যে ঘরটায় ছিলাম সেই ঘরটা এখন ব্লকড হয়ে গেছে, সেখানে অন্য লোক থাকে, মানে আপনার কোনো জায়গা নেই। তখন আমি কি করলাম, ওই আমার ভাবিকে বলে যে দেখ, আমি তো ওখান থেকে চলে আসছি, আমাকে থাকতে হবে, একটু থাকার জায়গাটা দরকার। হ্যাঁ, তখন সে কী করলো, যে ঠিক আছে, আমাদের তো কোনো জায়গা নাই, সে ওইখানেই আবার ম্যানেজ করলো। ওখানে একটা চৌকি আবার বসাই দিলাম, দিয়ে আমি তখন আবার একটা টেবিল আবার কিনে নিয়ে আসলাম। তখন পড়াশোনা ভালো করছিলাম, আমার ক্লাসে টিচাররা তারা আমাকে খুব পড়াশোনা করছিল, এবং এলাকায় সবাই জানতো যে আমি খুব ভালো স্টুডেন্ট, আমার পড়াশোনার প্রতি খুবই ইচ্ছা। আমার খুব পড়াশোনা করা শুরু করলো মানুষ আস্তে আস্তে, যে হ্যাঁ, ছেলেটা তো খুব পড়ে। আমি রাত জেগে, রাস্তার পাশেই ছিল আমার ওই যে ঘরটা, আর মানুষ রাস্তা দিয়ে বাজার করে যাইতো, গল্প করতে করতে আমি ওখানে পড়তাম। মানুষ তখন দেখতো যে না, ছেলেটা পড়াশোনা করে। 2008 সালে আমি দাখিল পরীক্ষা দিলাম বাড়ি থেকেই। দাখিল পরীক্ষা দিলাম, আমি 4.81 পেলাম, মানে আউট অফ 5। হ্যাঁ, আউট অফ 5। 2008 সালে জিপিএ 5 পান নাই? জিপিএ 5 পাইনি, কিছু নাম্বারের কারণে পাইনি, এবং আমাদের এলাকায় প্রথম এটা সবচেয়ে ভালো রেজাল্ট ছিল। আপনাদের পুরো এলাকায়? পুরো এলাকায়। ওরে বাবা, খুব ভালো রেজাল্ট ছিল এটা। আমি এত ভালো রেজাল্ট করলাম, ওই আঙ্কেল আমাকে বলতেছে যে তুমি আমাদের বাড়িতে থাকো, চলে আসো। হ্যাঁ, আমার মেয়ে 2টাকে পড়াও, তোমার আর কাজ করতে হবে না, তুমি জাস্ট ওদেরকে পড়াবা আর নিজে খাবা, তুমি পড়াশোনা করবা, তুমি এখানে থাকো, আর তোমার যা লাগে সব কিছু খরচ আমি দিব, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার এর পিছনে যত ডোনেশন লাগে আমি দিব, তুমি আমার পাশে থাকো। তখন আমার ওই অঙ্কের টিচার যে মাহফুজ ভাই, উনি আমাকে বললেন যে সাইফুল, আমি তোকে একটা সাজেস্ট করি, তুই কারো কথায় কখনো রাজি হবি না, তুই এত ভালো রেজাল্ট করছিস, তুই এই গ্রাম থেকে চলে যা, শহরে চলে যা, ওখান থেকে তুই কোনো একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হও, তুই ভালো করবি, অনেক তোর জীবন অনেক ভালো করতে পারবি। তখন আমি ওনাকে বললাম যে ভাই, এই ঘটনা, আমার আব্বাও রাজি হয়ে গেছে, আব্বাকে সে ম্যানেজ করে ফেলছো আঙ্কেল, যে আপনার ছেলেকে আমার বাসায় একটু রাখি তাহলে আমরা। তখন আমি আব্বাকে বললাম যে আব্বা না, এটা ইম্পসিবল, আমি থাকবো না। উনি আমাকে রাখার জন্য ওনার একটা সুন্দর ঘর বানিয়েছেন, অনেক সুন্দর করে সাজিয়েছেন, আমি দেখেছি আসার সময়। তো তখন আমি বলছি যে না বাবা, এটা সম্ভব না। আমার তখন টাকা ছিল মোটামুটি। আমি আব্বাকে বলছি যে বাবা শুনেন, আমি কষ্ট করে পড়াশোনা করছি,
আমি কি করব না করব এই ডিসিশনের ক্ষেত্রে আপনি আমাকে কখনো ইন্টারফেয়ার করবেন না, আমি থাকবো কি থাকবো না সেটা আমার একান্তই ব্যাপার। তখন আব্বা বলে যে ঠিক আছে ওকে, তুই যেটা ভালো মনে করিস। রংপুরের সবচেয়ে ভালো মাদ্রাসা এটা, ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা রংপুর। এটা রংপুর ক্যান্টনমেন্টের পাশেই। আমি যে বাসায় ছিলাম, কাজের ছেলে হিসেবে গিয়েছিলাম, সেই বাসার ঠিক একদম পাশেই, বাউন্ডারির পাশেই হচ্ছে এই মাদ্রাসাটা। এবং এটা বাংলাদেশের টপ লেভেলের প্রথম 2-3টা মাদ্রাসার মতো একটা। এবং এখানে রংপুর বিভাগের যতগুলো মাদ্রাসা সবাই কিন্তু এখানে ভর্তি হতে চায়। ভর্তি হয়ে 4 থেকে 5 দিন পরে আব্বাকে বললাম, আব্বা আমি তো রংপুরে ভর্তি হয়ে গিয়েছি, আমার তো এখানে থাকা সম্ভব হচ্ছে না। তখন আমার ওই যে আঙ্কেল ছিল উনি খুব মন খারাপ করেছেন এই সেই। তো আমার এখন মনে হয় যে আমার ওই ভাই যিনি আমাকে পড়াইতেন, মাহফুজ ভাই, উনি আমাকে যে সাজেস্ট করছিলেন যে তোমার লাইফে যদি ভালো কিছু করতে চাও তাহলে তুমি এই জায়গা থেকে ছেড়ে চলে যাও, কারণ এটা খুব খারাপ জায়গা, তুমি যদি এখানে থাকো তাহলে তোমার লাইফ কিন্তু এরকম ভালো হবে না। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে ওই ডিসিশনটা আসলে আমার খুব ভালো ছিল, কারণ আমার সাথে যারা ছিল ওই এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পড়তো তাদের কিন্তু কেরিয়ার ভালো হয়নি। তখন আমার বাড়ি থেকে তো অনেক দূর, প্রায় 25 কিলোমিটার। এখন আমি এখানে কিভাবে পড়াশোনা কন্টিনিউ করবো, কীভাবে, এত দূর থেকে আসা তো পসিবল না। তখন আমার কাছে আরও কিছু টাকা ছিল, সেটা দিয়ে আমি একটা সাইকেল কিনি। আমার কাছে মনে হয় 5,000 টাকা ছিল। আব্বাকে বললাম, আব্বা একটা সাইকেল কিনবো, চলো একটা সাইকেল কিনতে যাই। তো আব্বাকে নিয়ে আমি একটা সাইকেল কিনতে গেলাম, সাইকেল কিনে নিয়ে আসলাম। সেই সাইকেল দিয়ে আমি আসলে বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে থেকে আসলে আমি ওই রেগুলার মাদ্রাসা যাওয়া আসা করছিলাম। আমার এক বড় ভাই রংপুর শহরে থাকতেন, ওনাকে আমি বললাম যে ভাই আমার তো এই অবস্থা, এত সংগ্রাম করে আসছি এত দূরে, তো ওইখানে ভর্তি হয়েছি মাদ্রাসায়, তো আমাকে একটা লজিংয়ের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা রংপুর শহরে। তো সে বললো যে ঠিক আছে ওকে। সে 2 দিনের মধ্যে আমাকে একটা লজিং ম্যানেজ করে দিল। লজিংটা আসলে একটা ফ্যামিলি না, ওটা 3টা ফ্যামিলি মিলে হচ্ছে একটা লজিং, এরকম। মানে ওইখানে 3টা বাচ্চাকে পড়াইতে হবে 3টা বাড়ি থেকে, এবং খাইতে হবে সকাল দুপুর রাত 3 বাড়িতে, মানে 3 বাড়িতে গিয়ে থাকতে হবে একটা বাড়িতে। তো আমি রাজি হয়ে গেলাম যে অন্তত যাওয়া আসার যে পেইনটা এটা হয়তো কমে যাচ্ছে। তখন আমি আমার যে কাপড় চোপড় ছিল, এগুলো বিছানাপাতি কিছু ছিল, এগুলো নিয়ে আসছি। এখন বাসায় আমার কাপড় চোপড় যে ব্যাগটা ছিল, এই ব্যাগটা তখন আমি খুলি নাই। আমার লজিং যে মাস্টার সে বললো যে এগুলো আজকে খোলার দরকার নেই, আমাদের তো এখানে আছে সব কিছুই, তুমি তো কাল সব কিছু ইয়া করো, তুমি এখন আমাদের বেডে এখানেই তুমি ইয়া করতে পারবো। তখন আমি কি করলাম, তখন 8টা বাজে, 8টার দিকে তখন আমি এগুলো সব রেখে আমি শুয়ে পড়লাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ব্যাগটা হারিয়ে গেল। আমার যে ব্যাগের যে লাগেজের ব্যাগটা ছিল এটা হারিয়ে গেল, এটা কি যেন চুরি করে নিয়ে গেছে। ওই বাসায় আমার শুরু হয়ে গেল আরেকটা জীবন। ওখানে আমি সেই 3 বাড়িতে পড়াইতাম, 3টা বাচ্চাকে একসাথে পড়াইতাম, খাওয়া দাওয়া সকাল দুপুর রাত 3 বাড়িতে গিয়ে করতাম। হ্যাঁ, এবং মাঝে মাঝে ওরা নিয়ে আসতো খাবার, আবার আমি নিজে গিয়ে খাইতাম। ওখানে বিরক্ত লাগতো একটা জায়গায়, সেটা হচ্ছে যে যখন আমি সকালে মাদ্রাসায় যাব, কিন্তু দেখা যেত যে ওই সময়ে খাবারটা তাদের থাকতো না, তা আমি গিয়ে সেখানে আবার ওয়েট করতে হতো। তো এইভাবে করে তারপরে কষ্ট করে আমি চলছি। এর মধ্যে 6 মাস আমি ওই বাসায় ছিলাম, 6টা মাস। তারা আমাকে খুব খুব স্নেহ করতো, নিশ্চয়ই খুব আদর করতো। আমাকে যে বাসায় ছিলাম তারা আমাকে অনেক বেশি আদর করতো, এবং আমি যখন আসি তারা আমাকে আসতে দিবে না, চলে আসতে দিবে না। তখন উনি বললো যে ঠিক আছে, অন্যদেরকে পড়াইতে হবে না, তুমি আমার মেয়েটাকে একাই পড়াও, এবং বাইরে খাওয়ার দরকার নেই, আমার বাসায় খাও। আমি 6 মাস পরে আসলে ডিসিশন নিলাম যে এখানে থাকবো না। না থেকে কি করব, যে আমি একটা মেসে উঠি। যেহেতু এখন আমি একটু মোটামুটি ম্যাচুরড, আমি টিউশনে পড়াতে পারি, তো টিউশনি করে যে টাকাটা আসবে সেই টাকা হলো হয়তো মেস করে চলে যাবে, আমি তাহলে আমাকে এই পেইনটা নিতে হচ্ছে না। তখন আমি ডিসিশন নিলাম, তখন আমি একটা মেসে উঠে গেলাম। প্রথম টিউশনি পাইলাম। আচ্ছা, প্রথম টিউশনি আমার জীবনে, প্রথম টিউশনি হচ্ছে রংপুর ক্যান্টনমেন্টে আমার জীবনের প্রথম টিউশনি। আমি যে বাসায় কাজের ছেলে হিসেবে গিয়েছিলাম সেই বাসার পাশের কোয়ার্টারে, তো ওই আর্মি অফিসার, সেও ওনারা আবার হচ্ছে টিচারদের খুব সম্মান করে। এটা অফিসার স্যার বলে আমাকে, অফিসার ওয়াইফ সেও স্যার বলে, বাচ্চা তো সবসময় স্যার বলে স্টুডেন্ট আমার। তো তখন আমি রিয়েলাইজ করছিলাম যে আজকে যদি আমি না পালাইতাম এখান থেকে, আমি তখন কম্পেয়ার করা শুরু করলাম যে আগের সাইফুল আর এখনকার সাইফুলের মধ্যে পার্থক্যটা কোথায়। যে ছিল একদিন কাজের ছেলে, সে আজকে সে বাসার টিচার। তো এইটা আস্তে আস্তে দেখা গেল যে রংপুর ক্যান্টনমেন্টে আমি অনেক ভালো পড়াতাম। রংপুর ক্যান্টনমেন্টে আমার অনেক টিউশনি শুরু হয়ে গেল। রংপুর ক্যান্টনমেন্টে যতগুলো বাসা আছে, ডালিয়া, পদ্মা, রজনীগন্ধা, গোলাপ, সবগুলো বাসা আমি প্রাইভেট পড়াইতাম। এবং প্রাইভেট পড়ে আসলে আমি তখন মোটামুটি মেস খরচ বা এইসব, তখন তো প্রাইভেটের আসলে ডিমান্ড খুব বেশি ছিল না, কম টাকা ছিল, এই 500-1000 টাকার মতো ছিল। তো ওই টাকা দিয়ে আসলে তখন আমি চলতেছিলাম, মেস খরচ চালাচ্ছিলাম, পড়াশোনা চালাচ্ছিলাম, তখন খুব ভালো ছিলাম। তো এর মধ্যে 2010 সালে আমি আলিম পরীক্ষা দিলাম।
ওকে, আলিম পরীক্ষা দিলাম ইন্টারমিডিয়েটে। রেজাল্ট হয়ে গেল, আমি জিপিএ 5 পেলাম 2010 সাল আলিমে। তখন আমার কনফিডেন্স লেভেলটা আরও বেশি হাই হয়ে যায়। বিশ্ববিদ্যালয়টা তখন পর্যন্ত আমি বুঝতাম না আসলে কী জিনিস। তো এক বন্ধু আমাকে বললো যে তুই কোচিং করবি না? তাই বললাম যে বিশ্ববিদ্যালয়ে কোচিং তো না, কই তো আমি শুরু করি নাই। তো বললো যে এক কাজ কর, তুই আমার সাথে কোচিং শুরু কর। তখন আমি ওই কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য গেলাম। আমার কাছে কোনো তেমন টাকা ছিল না, যে টাকা ছিল এটা তো আমার লাগবে খরচের জন্য। তো আমি গিয়ে ওই কোচিংয়ের ম্যানেজারকে বললাম যে স্যার আসলে আমি তো পড়তে চাই, কিন্তু আমার তো কোনো টাকা নাই। তো উনি আমাকে একটা কাগজে লিখে দিলেন যে তাকে ফ্রিতে ভর্তি করা হোক। তারা আমাকে ফ্রিতে ভর্তি করে নিলেন। তখন আমি প্রথম ভর্তি পরীক্ষা দিলাম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, কুষ্টিয়ায়। সেখানে ভর্তি পরীক্ষা দিলাম অক্টোবর মাসে 2010 সালে। আমি ভর্তি পরীক্ষা দিয়ে আমি সেখানে চান্স পেলাম এই ইউনিটে চান্স পেলাম। এই ইউনিটে আমি সাবজেক্ট পেলাম হচ্ছে ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ। ওখানে ভর্তি হয়ে গেলাম। আর হ্যাঁ, আমি আর একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমার যে ছোটো ভাইটা ছিল ও তখন একটু বড় হয়ে গেছে, তখন কিন্তু ওর তো পড়াশোনা হয়নি। ওর জন্য আমার সবচেয়ে খারাপ লাগে এখন। ও পড়াশোনা করতে পারে। এক্সাম্পল কিন্তু ওর ফ্যামিলিতে আছে, দেখেন একটা এক্সাম্পল যে সে পারে নাই আর ও পারছে। ও এখন যাত্রাবাড়িতে সে লেবারি কাজ করে, আমার ছোটো ভাইটা। ওর জন্য আমার ভীষণ খারাপ লাগে। তখন তো আমি আসলে আমাকে নিয়ে খুব বিজি, এর পড়াশোনাটা হয়নি, এই পড়াশোনা করতে পারিনি। এর জীবনটা আমি চেষ্টা করছি, হয়তো আল্লাহ তাআলা যদি আমাকে সেই অ্যাবিলিটি দেয় ইনশাআল্লাহ। তো আপনি যেটা বলছিলেন যে আপনি রাজশাহীতে পরীক্ষা দিয়েছেন, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, তখন আমার ভর্তির টাকা ছিল না, ওখানে চান্স পেয়েছিলাম কিন্তু ভর্তির টাকা ছিল না, যে কারণে আমার ইচ্ছা ছিল কিন্তু ভর্তি হতে পারেনি। এর মধ্যে আমি জগন্নাথে পরীক্ষা দিয়েছিলাম, জগন্নাথে চান্স পেয়েছিলাম। কিন্তু জগন্নাথ 2010 সালের দিকে জগন্নাথ তখন বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ হয়ে উঠেনি। তো তখন ওখানে ভর্তি হতে প্রায় 40-50 হাজার টাকা লাগতো। তো ওই টাকাও তো আমার কাছে ছিল না, ইচ্ছা থাকা সত্ত্বেও জগন্নাথে আমি ভর্তি হতে পারিনি। অ্যান্ড দেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, সেখানে আমার সিরিয়াল হলো 3400। আচ্ছা, তো এখানে সাবজেক্ট পেতেন তো? হ্যাঁ, সাবজেক্ট 3400 তো হতো না, 2500 হলে হতো। 2500 থেকে তারপরে হয়তো 2-1 নাম্বার থাকলে হয়তো পাইতাম, কিন্তু হলো না। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম না, জগন্নাথে ভর্তি হলাম না। তখন আমি ওখানেই ভর্তি হয়ে গেলাম, কুষ্টিয়াতে ভর্তি হলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে যেটা হলো আলিমে প্লাস পাওয়ার পরে আমি ওই ডাচ বাংলা ব্যাংক একটা স্কলারশিপ দেয়, ডাচ বাংলা ব্যাংক। তখন আমি সেখানে অ্যাপ্লাই করলাম। তো আমি সেখানে বৃত্তির জন্য সিলেক্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলার পরে আমাকে যারা হেল্প করেছেন তাদের মধ্যে ডাচ বাংলা ব্যাংক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। এই ভিডিওটা ডাচ বাংলা ব্যাংক স্পন্সর করে নাই, প্রথম কথা হচ্ছে এটা। রাইট। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানের সুনাম না করলেই নয়। আমি ডাচ বাংলার সেকেন্ড টাইম সুনাম করতেছি, কারণ আমি এই ক্যাটাগরির আরেকটা স্টোরি পেয়েছিলাম, যেখানে এসে ওই ছেলেটা বলেছিল ডাচ বাংলা ব্যাংকের। এবং ডাচ বাংলা ব্যাংকের এই বাৎসরিক যেই বৃত্তি দেওয়ার যে প্রক্রিয়াটা, আপনারা দেখবেন যে পুরা হল রুম জুড়ে সবগুলো ছেলেমেয়েকে ওরা এক করে। আমি বড় বড় পত্রিকাতে ছবি দেখেছি, এটা এখনও বোধহয় চলমান আছে। তবে এটা আমি অ্যাকনলেজ করছি ভাবে যে আমি যেহেতু দেখেছি পত্রপত্রিকায়, সে কারণে। কত টাকা করে দিত আপনাকে মাসে? এটা মাসে দিত 2500 টাকা, অনেক টাকা। এবং এককালীন দিত 6000 টাকা। বাহ। তো এই সব টাকা এটা কি পুরো বছর ধরে ওরা দিয়ে যায়? হ্যাঁ, পুরো মাসের পর মাস দিয়ে 4 বছর দিত। 4 বছর অনার্সের পুরো ছেলেই পড়বে? পুরো অনার্সটাই, পুরো গ্রাজুয়েশন তাদের টাকা আমি করেছি। শাবাশ শাবাশ। এবং আমি যেদিন নো রিটার্ন, দেখেন কোনো রিটার্ন চায় না। ডাচ বাংলা ব্যাংকের যে প্রথম আলো পত্রিকায় এটা পাবলিশ হয়েছিল, কারা কারা বৃত্তি সিলেক্টেড হয়েছে, এই পেপারটা আমার কাছে এখনো আছে, আমি এটা সংরক্ষণ করে রেখেছি। অনেক ছেলে মেয়েকে দেয় ওরা, এটা আমার ফাইলের মধ্যে এখনো রেখে দিয়েছি। আমি মাঝে মাঝে বের করে দিই। গ্রেট জব। আমি মনে করি এটা দেখা দেখে আরো ব্যাংকগুলোর এগিয়ে আসা উচিত। তো আমি প্রথম যেদিন ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ আমাদেরকে দেয়, স্টাইপেন্ড যেদিন আমাদেরকে হাতে হাতে দেয়, সেদিন আমাদের অর্থমন্ত্রী তখন আবুল মাল আব্দুল মুহিত ছিলেন, তিনি আমাদের ওখানে গেস্ট ছিলেন। তার হাত থেকে আসলে আমরা পেয়েছিলাম এটা, এবং আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ এরকম একজন ব্যক্তি অর্থমন্ত্রীর হাত থেকে এ ধরনের একটা স্কলারশিপ পাওয়া, এটা আসলে অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয়। আপনি কি রোকেয়াতে পড়লেন? হ্যাঁ, তখন আমি রোকেয়াতে ভর্তি হয়ে গেলাম। আমার তখন আমি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ। আর কুষ্টিয়াতে ছিলাম ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ। তো যাই হোক, আমি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম। আমার ছোট ভাইটা তখন, ওর তো পড়াশোনা হলো না, তখন সে ঢাকায় কাজ করে, চকবাজারে থাকতো। আমি তাকে বললাম যে ভাই, আমি তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তো আমার তো ভর্তির টাকা নাই। তো ও তখন আমাকে একটা কথা বললো যে ভাই, আমি তো পড়তে পারি নাই, আমার কাছে টাকা আছে, 8-10 হাজার টাকা আছে, আমি আপনাকে পাঠাই দিচ্ছি, আপনি ভর্তি হয়ে যান। এই যে ছেলে এখন লেবার, আমার যে ছোট ভাইটা লেবার, ও আমাকে টাকা পাঠায়, ওর টাকা দিয়ে আমি সেখানে ভর্তি হয়ে যাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, ওর টাকা দিয়ে। তো তখন আমি এর মধ্যে মাঝে মাঝে 2-একটা টিউশনি করাইতাম। তো এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জট থাকার কারণে আসলে দেখা গেল যে এই 4 বছরের যে বৃত্তিটা,
আমাদের 3 বছরের মধ্যে শেষ হয়ে গেল সময়, মানে অনার্স শেষ হওয়ার আগেই আমাদের বৃত্তি শেষ হয়ে গেল। তো এর মধ্যে 2016 সালে আমাদের অনার্স কমপ্লিট হয়ে যায়। 17 সালে আমাদের মাস্টার্স ফার্স্ট সেমিস্টার হয়, তখন 18 সালে মাস্টার শেষ করেছি আমি। সেখান থেকে শেষ করে 2017 সালে আমি এর মধ্যে আবার বিয়ে করে ফেলি। আচ্ছা, মানে মাস্টার্স কমপ্লিট করে বিয়ে করে? মাস্টার্স তখন কমপ্লিট হয়নি, অনার্স শেষ করে মাস্টার্স ফার্স্ট সেমিস্টার বিয়ে করে ফেলছি। তো এটা কি কোনো ঘটনা দুর্ঘটনা ছিল? না, ঘটনা দুর্ঘটনা ছিল এরকম কিছু না। আমি যখন রংপুর শহরে মেসে থাকতাম, ওই মেসে থাকার সময় আমার একটা মেয়েকে, আমার যে ওয়াইফ, তাকে আমার পছন্দ হয়ে যায় ওই সময়টা। আমি বাবাকে বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই। বাবা বলছে যে দেখ, তুই তো এত দূর পর্যন্ত আসছিস, সব কিছু ডিসিশন ছিল তোর, আসলে তোর যেটা ভালো মনে সেটা কর। তখন তো আলটিমেটলি আপনার কোনো পার্মানেন্ট ইনকাম নাই? ইনকাম ছিল না, একদম খালি হাতে, একদম খালি হাতে। মাস্টার শেষ হয়নি তখনও। আমি তখন বিয়ের ডিসিশন নেই। আমি আমার ওয়াইফের ফ্যামিলি থেকে তারা রাজি ছিল, আমার ফ্যামিলি থেকে বাবাকে বলে। ওয়াইফ ফ্যামিলি থেকে রাজি হলো কিভাবে? কারণ আপনার তো কিছুই নাই, চাল নাই, চুলো নাই, এরকম একটা অবস্থা। এখন রাজি হয়েছে, আমি তাদেরকে বলেছি যে সমস্যা নাই, আমি এটা ক্যারি করতে পারবো। ওকে, ও কিসে পড়তো তখন? তখন সে ইন্টারমিডিয়েট সে পরীক্ষা দিয়েছে। ওকে, পরীক্ষা দিয়েছে, ওর বাসাতেই থাকতো, হয়তো আপনারা সম্পর্কটা মেইনটেইন করতেন। না, আমি বিয়ে করে আমি আবার তাকে নিয়ে বাসায় থাকা শুরু করছি। এটা কিন্তু একটা ভালো জিনিস, বিয়ে করে বউকে দূরে রাখা যাবে না, কাছেই রাখবেন। হ্যাঁ, আমি তাকে বিয়ে করে আমি বাসায় থাকা শুরু করেছি। আমি রংপুর শহরে একটা ভালো বাসায় তখন ভাড়া নিয়েছি, এবং এই টিউশনি দিয়ে চলছিল। হ্যাঁ, টিউশনি দিয়ে চলছিল। তো আমার কাছে কোনো টাকা জমতো না প্রাইভেট পড়ায়, যে টাকা পাইতাম ওই টাকা দিয়ে বাসা ভাড়া খরচ চালাইতাম। তো এর মধ্যে মাঝে মাঝে খুব হঠাৎ করে টিউশন অফ হয়ে যেত, আর স্কুল বন্ধ হয়ে গেলে টিউশন বন্ধ হয়ে যেত। আবার ম্যাক্সিমাম গার্ডিয়ানরা টাকা পয়সা রেগুলার দিত না। আমার এরকম মনে হয়েছে টিউশনি জীবনে, আমি একটা এক্সপিরিয়েন্স বলি। আমার ওয়াইফ, আমি সব বাসায়, আমাদের রাতে খাবার নাই। আমি টিউশনিতে যাচ্ছি, আমার কাছে কোনো টাকা নেই, 10 টাকা আছে পকেটে, 10 টাকা নিয়ে রওনা দিছি। যাওয়ার টাকাটা আছে, বাট আসার সময় কিন্তু টাকা নেই। কিন্তু আমি ভাবছি আজকে তো টাকা পাবো, ডেট হয়ে গেছে টাকা পাওয়ার, তখন 6, 7, 10 তারিখ চলে। তো আসার সময় আমি ওয়েট করছি, ভাবলাম যে স্টুডেন্ট মা তো চলে আসবে টাকা দেওয়ার জন্য। তো দেখি সে নাই। তো আমি তো বলতেও পারি না যে টাকা দেন, আমার সমস্যা এসেই আবার মানে টাকা না নিয়েই ব্যাক করতে হয়। আমার মনে আছে 2-3 দিন আমাকে না খেয়েও থাকতে হয়েছে, আমি তাকে নিয়ে ছিলাম। বাট এরকম হয়েছে। এবং আমি বিয়ে করার পরে যেটা হয়েছে সেটা হলো যে সাপোর্ট ছিল না আমার ফ্যামিলি থেকে, তো সাপোর্ট জিরো। আমি তো নিজেই চলে আসছি এত দূরে, আর তার ফ্যামিলি থেকে আসলে সাপোর্ট ছিল না। তো যা করছি আমি নিজে থেকেই। এর মধ্যে 18 সালে আমার মাস্টার শেষ হয়ে যায়। অফিসিয়ালি শেষ হওয়ার কথা ছিল 15 সালে, জটের কারণে এক্সট্রা 3 বছর লেগেছে। তো বিয়ে করছি 17 সালে। ওকে, একসাথে থাকি, বিসিএস প্রিপারেশন নিচ্ছিলাম, বা হচ্ছে আমি চাকরি প্রিপারেশন নিচ্ছিলাম, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছিলাম। না, চাকরি নাই তখন, চাকরি নাই। এবং আমার ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় গোলাম রব্বানী স্যার, তো স্যার, আমি আসলে তখন পর্যন্ত আমার কেরিয়ারটা আসলে করতে পারিনি, মানে ফিক্সড করতে পারিনি যে আমি কী করবো আসলে, আমি কী করবো। স্যার একদিন আমাকে ডাকলেন, তার চেম্বারে ডাকলেন, ডেকে বললেন যে সাইফুল, ডিপার্টমেন্ট আমাকে সাইফ বলে ডাকে সবাই। তো সাইফুল, আসলে কী করতে চাও, কী করবা জীবনে, তোমার লক্ষ্যটা কী বলো শুনি, কারণ তুমি তো অলরেডি সেকেন্ড ইয়ার শেষ করছো। আমি বললাম, স্যার আমি তো চাকরি পরীক্ষা দিব সেই, আর ব্যাংকে পরীক্ষা দিব। তো উনি আমাকে বললেন যে দেখো, তুমি যদি ব্যাংকার হও তাহলে বিসিএস ক্যাডার কে হবে। তখন পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে কোনো বিসিএস ক্যাডার হয়নি, তখন পর্যন্ত কেউ ক্যাডার হয়নি। তো উনি আমাকে বললো যে তুমি যদি ব্যাংকার হও তাহলে বিসিএস ক্যাডার কে হবে। তো আমি বলছি এই ডিপার্টমেন্টে যদি ফার্স্ট কেউ ক্যাডার হয় তাহলে সাইফুল তুমি হবা। স্যারের এই কথাটা শোনার পরে আসলে আমার যে পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে গেল, ওই মোটিভেশনটা আমি এত বেশি পেলাম ওখান থেকে, আমার পুরো জীবনের পরিকল্পনা চেঞ্জ হয়ে গেল। তখন আমার পুরো মাথায় চলে আসলো যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, আর এটা সম্ভব। স্যার যেহেতু বলছে এটা সম্ভব। আমি তার আগেও প্রিপারেশন শুরু করছিলাম, তখন প্রায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করছিলাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন শুরু করছি তখন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা তো পড়ে ফেলেছেন, এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন শুরু করে, আসলে যারা শুরু করে মানে গড়পড় তো তারা এইভাবেই শুরু করে, এবং এইভাবেই শুরু করা উচিত অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে। হ্যাঁ, রাইট। আমার কাছে বিশাল কোর্স, এটা ওই 1 বছর 6 মাস পরে বা 3 মাস পরে এটা করা খুব মুশকিল। এবং যারা এক্সট্রাঅর্ডিনারি মেরিটোরিয়াস তাদের কথা আলাদা, কিন্তু আমাদের মতো গড়পড়তে স্টুডেন্টরা অবশ্যই আমি মনে করি যে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে। তখন আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই আমি প্রিপারেশন শুরু করলাম, বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আর্নিংয়ের কোনো সোর্স নাই, আমার চাকরি হচ্ছিল না ওই সময়। আমি তো অন্য কোনো চাকরি পরীক্ষাই দিচ্ছি না, চাকরি হবে কীভাবে? আমার লক্ষ্য হলো বিসিএস ক্যাডার হওয়া। আমি এলাকায় যেতাম না, এক ধরনের লজ্জায়। কারণ আমি যখন এলাকায় যেতাম তখন ওই আমার এলাকার কিছু লোক আছে যারা একটু টাকা পয়সার মালিক, তাদের বাচ্চা কাচ্চাকে তারা পড়াশোনা করায়নি, এবং তারা প্রাউড করে বলে যে পড়াশোনা করে কী লাভ, এই যে ছেলেটা পড়াশোনা করলো চাকরি হচ্ছে না,
আমরাই তো ভালো ছিলাম, তারা মনে মনে তারা স্যাটিসফ্যাকশন খোঁজে আসলে এটার মধ্যে। এবং আমি যখন গ্রামে যাই তারা বিভিন্নভাবে এক ধরনের হিউমিলিয়েট করা মানে চেষ্টা করে তারা। তো এই কারণে অনেক ক্ষেত্রে আমি গ্রামে যাই না। আমার গ্রামে বা বাড়িতে না যাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এইটা একটা এখন। তো তখন আমি বাড়িতে যাইতাম না, পড়াশোনা নিচ্ছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম খুব ভালোভাবেই। এর মধ্যে আমার শ্বশুর একদিন আমাকে ডাকলেন, ডেকে বললেন যে কী করছো, চাকরি বাকরি তো হচ্ছে না, এই সেই, তো তোমাকে আমি জাপানে পাঠাই ওয়ার্কার হিসাবে। হ্যাঁ, তখন আমি বিসিএস রিটার্ন পাস করেছি অলরেডি। ওই সময় একদিন ঘটনা। কততম এটা? তখন 40তম বিসিএস রিটার্ন পাস করেছি। এটা আপনার প্রথম বিসিএস? না, এইটা প্রথম ছিল না, এর আগেও আপনি? তার আগে বিসিএস দিয়েছি, এটা বলছি আমি। আচ্ছা, আমি জানি না সে মন থেকে বলছি কিনা, এবং সে কীভাবে পাঠাবেন। আমি বললাম কীভাবে পাঠাবেন, কীভাবে যাবো সেখানে? বললো যে ওয়ার্কার হিসাবে। তো আমার সেখানে বন্ধু আছে এই সেই। আমি ওনাকে বললাম, দেখেন, এই সাইফুল যদি কখনো বিদেশে যায় তাহলে গভর্নমেন্টের টাকায় বিদেশে যাবে, বিসিএস কাডার হয়ে পিএইচডি করার জন্য বিদেশে যাবে, আপনি এটা মনে রাখেন। আমি এটা ওনাকে বলছি। কিন্তু আমি বিভিন্ন পার্কে গিয়ে টিকিট কেটে পার্কে গিয়ে পড়াশোনা করতাম, এরকম ছিলাম আমি। আমার পড়াশোনার প্রতি যে স্পৃহা বা এটা যে আমাকে কীভাবে এত ইন্সপায়ার করতো কোন বিষয়টা আমি জানতাম না। তবে আমার এই মায়ের কথাটা আমাকে সবসময় এখনও কানে বাজে যে বাবা তুই একদিন অনেক বড় কিছু করবি। ওকে, 40তম বিসিএস রিটার্ন পাস করলেন? ওকে, রিটার্ন পাস করার সময় মূলত আসলে ঘটনা হয়েছিল। তো যাই হোক, তার আগের কথা বলি, আমি বিসিএস প্রিপারেশন নিচ্ছিলাম। বিসিএস প্রিপারেশন নেওয়ার মধ্যে পরে হঠাৎ করে আমার অনার্স শেষ হয়ে গেল। মাস্টার্স যখন পরীক্ষা হবে ঠিক সেই সময় 37 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিলাম, 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিলাম। কিন্তু ওই প্রিলিতে আমি ফেল করলাম। আচ্ছা, ফেল করার পরে আসলে আমি খুব শকড হয়ে গেলাম যে আসলে এটা কেমন হলো। তখন আমি আবার নিজেকে আরও সুন্দর করে প্রিপেয়ার করা শুরু করলাম। অ্যান্ড দেন আমি 38 বিসিএস প্রিলিমিনারি দিলাম। তো আলহামদুলিল্লাহ বিসিএস প্রিলি পাস করলাম। ওকে, পাস করার পরে রিটার্নে গিয়ে আবার ফেল করলাম। 38-এ রিটার্ন ফেল, প্রিলি পাস রিটার্ন ফেল। ওকে, তো বিসিএসের একটা প্রিলি বা একটা রিটার্ন ফেল করলে 3 বছর কিন্তু লস হয়ে যায়, কারণ পুরো 3 বছর আবার নতুন করে শুরু করতে হবে, এটা খুবই টাফ। আর কেউ একবার বিসিএস ফেল করলে তার পুরো মানে বিসিএস জার্নিটা নষ্ট হয়ে যায় এবং তার যে কনফিডেন্স লেভেলটা খুবই লো হয়ে যায়। তখন 38 বিসিএসে আমি রিটার্ন ফেল করার পরে আসলে আমি এক ধরনের শকড হয়ে যাই এবং আমার মানসিক কিছু প্রবলেম দেখা দিয়েছিল এক সময়। হ্যাঁ, তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম তারপরও, কারণ আমার একদিকে আমার বিবাহিত জীবন, আমার এই শ্বশুর ফ্যামিলি, আমার নিজের পরিবার, এই গ্রামবাসী অনেকে অনেক কথা বলছে যে আমার চাকরি বাকরি হচ্ছে না এসেই। এবং আমাকে আরেকটা বিষয় খুব কষ্ট দিত, আমি অলরেডি বলছি যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ছিলাম। তো ম্যাক্সিমাম অনেকেই আমাকে বলছে যে মাদ্রাসা স্টুডেন্ট বিসিএস কাডার হয় না। ওকে, এটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগতো। এবং আমাকে কাছের মানুষ অনেকেই বলছে যে মাদ্রাসা স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড থাকলে বিসিএস কাডার হয় না, ভাই ফেল করে দেয়। তো আমাকে এটা নিয়ে আমি খুব কিউরিয়াস ছিলাম যে আসলে মানসিকভাবে হ্যাঁ এটা খুব খারাপ লাগতো আমার। এবং আমি মাঝে মাঝে বলতাম আমি রিটার্ন পাস করলাম, ভাই কি ফেল করে দিব আমাকে। এর মধ্যে করোনার সময় আসলে আমার প্রথম ছেলের জন্ম হয়েছে করোনার সময়ে। এবং এই 1 বছরে আসলে আমার ওয়াইফকে যে পরিমাণ মানে দরকার ছিল আমি আসলে হয়তো 100% করতে পারিনি তার জন্য, কারণ আমি বেকার ছিলাম। অনেক কিছু তার জন্য মানে আমি করতে পারিনি, এটা আমি স্বীকার করছি। তো আমি বললাম দেখো, কোম্পানিতে জয়েন করলে সেখানে 6 মাস ট্রেনিং করতে হয় এই সেই, তাহলে তো আমার গভর্নমেন্ট চাকরি বা এই বিসিএসের যে জার্নি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি পরে বলছি দেখো, আমি যতই কষ্টই হোক, একটু কষ্ট স্বীকার করো, যত কষ্টই হোক আমরা ট্রাই করি, চেষ্টা করছি, হয়তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি তাকে এবার বোঝাতাম। তো যাই হোক, এই করোনার সময়টা আসলে আমাকে যখন কোনো আর্নিংয়ের কোনো সোর্স ছিল না, তখন আমি কী করি, আমি একটা ব্যবসা শুরু করছিলাম। এটা হলো যে রংপুরে হাড়িভাঙ্গা আম পাওয়া যায়। তখন আমি ওই হাড়িভাঙ্গা আমের সিজনটা আসলে মানে ব্যবসা শুরু করলাম। আমি প্রথম দিন আসলে ব্যবসা তো আমার কখনো করা হয়নি, সেই ক্লাস 1, 2, 3 পড়ছিলাম তখন তো ছোটো ব্যবসা, কিন্তু এটা অনেক বড় ব্যবসা। কিন্তু তা আমি কীভাবে কী করবো, আমি শিক্ষিত মানুষ বা সেই মানুষ কীভাবে আমাকে নিবে বা এই ধরনের পিছুটান অনেক বিষয় কাজ করতো। আমার অনেক স্টুডেন্ট আছে, আমাকে অনেকেই চিনে। তো এই সব মিলে আসলে ভাবছি যে কীভাবে শুরু করবো। কিনে আমি ওই আমগুলো আমাদের এলাকায় পদাগঞ্জ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে আমগুলো সংগ্রহ করতাম। হাড়িভাঙ্গা আম সংগ্রহ করে একটা রিক্সা বা ভ্যান, অটো ভাড়া নিয়ে আমি সেটা আবার রংপুরে নিয়ে আসতাম। নিয়ে এসে রংপুরে যে আমের আড়ত আছে সেখানে আমি পাইকারি বিক্রি করতাম। তো অনেকে খুচরা বিক্রি অনেক লাভ করতো। বাট দেখা গেলো আমি 10 থেকে 15 মণ আম কিনছি, আম কিনে আসলে আমি প্রতি মনে 100 টাকা করে লাভ করে বা 50 টাকা লাভ করে আমি ইনস্ট্যান্ট বিক্রি করে ফেলতাম কম সময়ের মধ্যে। তাতে আমার পার ডে প্রায় 1000-2000 টাকা হতো। তো ওইটা আমাকে বেশি হেল্প করেছিল। এই আমের ব্যবসা করতে গিয়ে আমি দেখেছি যে কাস্টমারের বিহেভগুলো কেমন হয় নর্মালি। এবং ছেলের জন্ম হয়, তার
এক সপ্তাহ আগে হচ্ছে বিসিএস রিটেন রেজাল্ট হয়েছিল, এক সপ্তাহ আগে। এক সপ্তাহ পরে আমার ছেলের জন্ম হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বিসিএস হয়তো আমি ক্যাডার হতে পারবো ইনশাআল্লাহ, আমার কাছে এটা মনে হয়েছে। এবং কেউ যদি জিজ্ঞেস করতো যে কী অবস্থা চাকরি বাকরি, আমি বললাম যে বিসিএস ভাইবা দিয়েছি, মানে রিটেন হয়েছে, ভাইবা দিব, ক্যাডার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, আমি এইভাবে বলতাম। আমি জানি না এই কনফিডেন্স আমার কোথা থেকে আসছিল, আমি সত্যি জানি না ভাই। তো যাই হোক, আমার ওয়াইফকেও বলতাম যে এবার কিন্তু নিশ্চিত ক্যাডার, হ্যাঁ তোমার হাজব্যান্ড কিন্তু ক্যাডার হতে যাচ্ছে, এটা মনে রেখো। সে বলতো যে সেটা পরের ব্যাপারে সেই। আমি যেখানে যে কাজটা আমি করতে চাইতাম না সেই কাজটা আমি করে ফেলতাম ইজিলি, কারণ আমার ছেলে হয়েছে, তাকে কিছু খাওয়াতে হবে, তার দায়িত্ব নিতে হবে। এই যে ইন্সপিরেশনটা আমার ওখান থেকে আসতো, আমি সেই বিশাল বড় একটা ডালি মাথায় নিয়ে আমি সেই আম সংগ্রহ করে রংপুর শহরে নিয়ে এসে বিক্রি করছি। একটা মাস্টার্স পাস ছেলে, তার সামনে অনেকেই আমাকে চিনে, আমার কাছে কিছুই মনে হচ্ছে না। করোনার কারণে বিশেষ ভাইবাটা 5 বার শিডিউল চেঞ্জ হলো, 5 বার। যত শিডিউল চেঞ্জ হচ্ছে তত আমার দুঃখ যন্ত্রণা কষ্ট বাড়তেছে। তখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আসলে। এত যদি তাড়াতাড়ি হয় তাহলে তাড়াতাড়ি রেজাল্ট হয়ে যাবে, তাহলে একটা কিছু হবে। 14 ডিসেম্বর 2021 সালে আমি ভাইবা দিলাম। এটাই আপনার প্রথম ভাইবা? হ্যাঁ, প্রথম ভাইবা, আমার জীবনে প্রথম ভাইবা, একটা ভাইবা। আমার জীবনে চাকরি ভাইবা দিয়েছি একটাই। ওকে। আর টোটাল 22টা প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে একটাতে সরি বলেছি, আর বাকিগুলো খুব পজিটিভ হয়েছে। সব কি একাডেমিক অ্যান্সার ছিল? একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন আনসার ছিল এখানে। অনেক করোনা রিলেটেড ছিল, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইস্যু ছিল, অনেক বিষয় ছিল এখানে। তো যাই হোক, ভাইবাটা ভালো হলো। এবং লাস্টের দিকে আমি যখন চলে আসবো তখন এক স্যার এক্সটার্নাল 2, যিনি ভাইবা দ্বিতীয় এক্সটার্নাল থাকেন, তিনি আমাকে বললেন যে বেস্ট অফ লাক। তো প্রথমে আমাকে যখন বলেছিল যে আপনার বাসা কোথায়, আমি বলছিলাম স্যার রংপুর। আপনার বাবা কী করেন? আমি বললাম স্যার আমার বাবা কৃষক, দরিদ্র কৃষক। তো উনি তখন অ্যাপ্রিসিয়েট করলো যে এই কৃষকের ছেলেরা এখন চলে আসছে এই বিসিএসে, এটা তো বিশাল ব্যাপার। তো আমার পুরো ভাইবা জার্নিটা খুব ভালো ছিল, এনভায়রনমেন্টটা চমৎকার ছিল, সিম্প্যাথাইজ ছিলেন তারা, রাইট, খুবই আলহামদুলিল্লাহ ভালো ছিল। এবং শেষের দিকে তারা বলছেন যে বেস্ট অফ লাক। আমি তখন ক্লাসে ছিলাম, তো তখন 2টার দিকে মেবি রেজাল্ট দিয়েছে, তো আমি তখন ক্লাসে কন্টিনিউ করে যাচ্ছিলাম। তো ওই দিন আসলে আমার একটু প্রেশার ছিল যে কি রেজাল্ট হবে না হবে, তো আমি ক্লাসে থাকার কারণে আসলে ওই প্রেশারটা আমার হয়নি। কিন্তু ভিতরে কিন্তু আমার ঝড় যাচ্ছিল, কিন্তু স্টুডেন্টরা তাদেরকে আমি বুঝতে দিচ্ছি না। তো আমি ক্লাস নিচ্ছি এবং তারা বলতেছে স্যার ক্লাস রেজাল্ট মনে দিয়েছে, স্যার একটু দেখেন স্যার প্লিজ। তো আমি বললাম যে না এখন দেয়নি, একটু ওয়েট করো। আমি পরে ক্লাস শেষ করলাম, শেষ করে 2টার দিকে রেজাল্ট দিয়েছে আমি 3টার দিকে ওই কোচিংয়ের অফিসে বসেই আসলে রেজাল্ট দেখলাম। হ্যাঁ দেখলাম। তো দেখলাম যে আমি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আসলে ওই সময়ের ফিলিংসটা এমন ছিল যে আমি নিজেকে বিলিভ করতে পারছি না যে আমাকে এত বেশি পেইন সাফার করতে হয়েছে জীবনে। তো রেজাল্ট দেখার পরে আসলে ওইখানে আমার অফিসের একজন ছিল, অফিস সহকারী ছিল, আমি তাকে জড়ায় ধরছি। ওকে, জড়ায় ধরে আমি ওই সময় অনেক কান্না করছি যে এটা আমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট আমার জীবনে, এবং আমি যে লক্ষ্যে ছিলাম হয়তো সেটা আমি ফুলফিল করতে পেরেছি। আমার ওয়াইফকে ফোন দিলাম, দিয়ে বললাম ক্যাডার আসছে। আমার বাবাকে ফোন দিলাম, বাবা খুব খুশি, এবং এই তথ্যটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে গেল এবং আমাদের এলাকায় প্রতিটা মানুষই জেনে গেল যে আমি বিশেষ ক্যাডার হয়েছি। আপনাকে নিয়ে পত্রপত্রিকার রিপোর্ট শুরু হলো কবে? হ্যাঁ, পত্রপত্রিকার রিপোর্ট শুরু হয়েছে রেজাল্টের কয়েকদিন পরেই। মূলত যমুনা টেলিভিশনে প্রথম আমার বাড়ি থেকে লাইভ করেছিল, তারপরে এটিএন বাংলা, এটি নিউজে আমাকে নিউজ করেছিল। এত বিস্তারিত তো কোথাও তখন আসেনি, রাইট। এই সব যেভাবে মন খুলে বললেন এগুলো সব আসেনি। এই গল্প তো আসলে পত্রিকায় কলমের মধ্যে শেষ করা সম্ভব না, তো তার বিভিন্ন পত্রিকায় আসলে লেখা হয়েছিল। তো যাই হোক, আমি প্রথম আলোতে তো আসছে। হ্যাঁ, প্রথম আলোতে দেখার পরে আমি মহিউদ্দিনকে বলি যে এই ছেলেটাকে নিয়ে আসো আবার এখানে। তবে আমি বলি কিবরা ভাই, আই এম সো মাচ হ্যাপি ফর কামিং হিয়ার। আমার জীবনে আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি, এবং আমি আমার ওয়াইফকে একদিন বলেছিলাম যে দেখো আমি কিন্তু একদিন কিবরা ভাইয়ের সাথে আমার জীবনের গল্প বলবো। মাশাআল্লাহ, হ্যাঁ, এটা আমি বলেছিলাম, হয়তো সে দেখবে ভিডিওটা। আমি তাকে বলেছিলাম, একসাথে তাকে নিয়ে বলছিলাম যে কোনো একদিন দেখবা আমি তার সাথে আমার জীবনের গল্প শেয়ার করব। সে বললো যে হবে কি না এই সেই। আমি বললাম দেখো হবে ইনশাল্লাহ। তো আমি আসলে খুবই হ্যাপি যে আমার এই জীবনের স্বপ্নটা হয়তো আজকে ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ। তো জীবনের লক্ষ্য নিয়ে ছোট্ট একটা কথা বলি, যেহেতু অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে আসছে, লক্ষ্যটা কেমন হওয়া উচিত। তো আমি উদাহরণটা দেবো এমনভাবে, আমি আসলে যেভাবে জেনেছিলাম আমি সহজ করে বলছি আপনাদেরকে। 5 জন স্টুডেন্টকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, 5টা তীর হাতে দিয়ে দেওয়া হয়েছে, 5টা ধনুক হাতে দেওয়া হয়েছে। তো সবাইকে বলা হয়েছে রেডি, একটা সার্কেল করে দেওয়া হয়েছে
এবং এই সার্কেলের মাঝখানে ছোট্ট একটা বিন্দু করে দেওয়া হয়েছে, বোর্ডে সার্কেলটা করে দেওয়া হয়েছে। তো তাদের সবাইকে আসলে ওই সার্কেলের ওই নির্দিষ্ট জায়গাতে তীরটা মারতে হবে, এইম লক্ষ্য মারতে হবে। তো সবাই রেডি। টিচার গিয়ে জিজ্ঞেস করছে প্রথমজনকে, তুমি কি দেখো? বলছে, স্যার আমি বোর্ড দেখতে পাচ্ছি, আমি স্যার সাদা একটা কাগজ দেখতে পাচ্ছি, সার্কেল দেখতে পাচ্ছি, পিছনে কিছু সিনারি আছে সেটা দেখতে পাচ্ছি। সেকেন্ডজনকে জিজ্ঞেস করছে, তুমি কি দেখতে পাচ্ছ? স্যার আমি তো বোর্ড দেখতে পাচ্ছি, আমি স্যার চারপাশের সিনারি দেখতে পাচ্ছি, এখানে একটা স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছি। থার্ডজনকে জিজ্ঞেস করেছে এবং ফোর্থজনকে জিজ্ঞেস করেছে, লাস্টে যে ফিফথ তাকে গিয়ে জিজ্ঞেস করছে, তুমি কি দেখতে পাচ্ছ? তো বলছে, স্যার আমি শুধুমাত্র সার্কেল দেখতে পাচ্ছি, বিন্দুটা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ কল এম ইন লাইফ। ওই যে উনি মাঝখানে যে কথাটা বলতেছিল না, যে আমি একদিন যাব ওখানে, আমি কেডার হয়ে যাচ্ছি, দ্যাট ইজ কল কনফিডেন্ট, দ্যাট ইজ কল এইম। কিন্তু এটা যদি আবার অহংকারের পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। সো এখানে কিছু বর্ডার লাইন আছে, ব্যালেন্সের ব্যাপার আছে, সেটা অন্য একটা টপিক। বাট ওনার কনফিডেন্টটা কেন এসেছিল, কারণটা হচ্ছে উনি বারবার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, এবং যে কারণেই উনি ফাইনালি হলো এই কথাগুলো বলতে পেরেছে, এবং সামহাও আল্লাহ কবুল করেও নিয়েছে ইনশাল্লাহ। জি, হয়তো আজকে বিজনেস ক্যাডার হয়েছি, কিন্তু আমার যে মা, যে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি হয়তো একদিন অনেক ভালো কিছু করব, সেই মা তো নাই আমার। আপনি খুব ভালো শিক্ষক হবেন। বিসিএস ক্যাডার হওয়াটা হয়তো অনেকেই হতে পারে, কিন্তু খুব ভালো শিক্ষক সবাই হতে পারে না। আপনি হিস্ট্রি পড়াবেন স্টুডেন্টদেরকে, এবং আমি যতদূর জানি যে আপনার পোস্টিংটাও হয়ে গিয়েছে, এখন আপনি ট্রেনিংয়ে আছেন। পোস্টিং কোথায় হয়েছে আপনার? আমি সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে আপনার পোস্টিং প্রবাসী হিসেবে দায়িত্ব করছি। এখন আপনি ট্রেনিং করছেন, নায়ামে আছেন? নায়ামে ট্রেনিং করছি। আপনার জয়েন কবে? আমার জয়েন করেছি 4 ডিসেম্বর 2000। ওখান থেকে আসছেন? ওখান থেকে, কলেজ থেকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো দেশের বাইরেও যাবেন পিএইচডি করার জন্য, উচ্চতর ডিগ্রি। I have taken the decision to get a PhD degree ইনশাআল্লাহ। এবং আমি একটা কথা বলে নেই, এই কলেজে জয়েন করার পরে আমি যখন ওই কলেজ থেকে ট্রেনিংয়ে চলে আসি, তখন ওই কিছু স্টুডেন্ট ডিপার্টমেন্টে এসে কান্নাকাটি করছে, এবং তারা ভাবছে যে হয়তো স্যার চলে যাচ্ছে, একবারই হয়তো আসবে না। তারা তো বুঝতে পারছে না যে আমি আবার ব্যাক করবো। তো আমি কলেজে জয়েন করার পরে অনেক স্টুডেন্ট মনে করে তাদের জীবন হয়তো শেষ হয়ে গেছে, ড্যামেজড হয়ে গেছে, এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা তো ধরেই নিয়েছে তাদের জীবন শেষ, রাইট। বাট আমি ওইখান থেকে তাদেরকে রিকভার করার ট্রাই করছি। আমি তাদেরকে জানাতে চাচ্ছি যে এটাই সবচেয়ে বড় এডুকেশন, কিছু শেষ হয়নি, এটাই সবচেয়ে বড় এডুকেশন। আপনি এই কাজটাই করবেন সারা জীবন। আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে, স্টুডেন্ট যে অবস্থাতেই থাকুক না কেন, তাকে ফিল দেওয়ার চেষ্টা করতে হবে যে ভাই, তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তোমার জন্য আল্লাহ নিশ্চয়ই কিছু না কিছু এইম করেই পাঠাইছে, তুমি শুধু ওটাকে গ্র্যাব করো, তুমি শুধু ওটার জন্য চেষ্টা করো। অ্যাকাডেমিক এডুকেশন কখনোই একটা মানুষের জন্য সারা জীবনের জন্য এটা আপনাকে স্প্যান ঠিক করে দেয় না। উনি পড়েছে কোথায় দেখেন? মাদ্রাসায় পড়েছে কোথায়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে বর্তমানে, তার মধ্যে সবচেয়ে কম্পারেটিভলি নতুন বিশ্ববিদ্যালয় পশ্চাৎপদ বিশ্ববিদ্যালয়, সেখান থেকে উনি হচ্ছে বিসিএস ক্যাডার। এবং এরকম উদাহরণ বাংলাদেশে আরও আছে, ভুরি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও অনেকে বিসিএস করে যাইতে পারে নাই, এরকম উদাহরণও আছে। সুতরাং জীবনের লক্ষ্য থাকতে হয়, ওই যে বিন্দুটা দেখার মতো, এই হচ্ছে বিষয়। এবং আপনি আপনার ছাত্রদেরকে এই কাজটাই করবেন, এবং আপনি বেস্ট শিক্ষক হবেন। কেন আমি বললাম আপনাকে? কারণ আপনার জীবনের অভিজ্ঞতা অনেক। আপনার জীবনে আপনি বুঝবেন স্টুডেন্টের দিকে তাকাইলে যে ওর জীবনে কষ্ট আছে, ও আজকে ক্লাসে না খেয়ে আসছে, ওর আজকে ক্লাসে এই সমস্যাটা হচ্ছে, সুতরাং আপনি ওর সাথে পালসটা বুঝবেন। এবং ও যখন দেখবে যে আমার শিক্ষক আমার এই বিষয়গুলো বুঝে, তখন ও পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হবে। এই ধরনের মানুষজনই তো আসা উচিত শিক্ষাঙ্গনে, তাই না? আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনি আজকে এখানে এসছেন এবং আমাদের একটা অসাধারণ ব্র্যান্ডিং বাংলাদেশ উপহার দিলেন। আমরা স্বপ্ন দেখি আপনাদের হাত ধরেই বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ। সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এবং আপনার মা যে মৃত্যু পেয়েছে, সেই মৃত্যুটা শহীদি মৃত্যু, এটা আপনি জানেন? হ্যাঁ, এটা আমি জেনেছি। এটা শহীদি মৃত্যু, কিন্তু আমাদের ধর্মে এটাকে কাউন্ট করে শহীদি মৃত্যু হিসেবে। আমার মাকে যেন জান্নাত নসিব করে দেয়। অনেক ধন্যবাদ সাইব ভাই, অনেক ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক শুভকামনা থাকছে। জি। আর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে নিজেকে কখনো ছোট মনে করবেন না, কারণ এই পৃথিবীতে 700 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে আপনি একজন, আপনি ইউনিক। আপনার মতো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তো আমি বলবো স্যাটিসফ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটাই সবসময় বলি, হোয়ার ইউ মাইট বি আন উইথ হোয়াট ইউ হ্যাভ। তোমার যা কিছু আছে, যেখানে থাকো, ততটুকু নিয়েই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর কখনো হতাশ হওয়া যাবে না। আমার কাছে মনে হয়েছে যদি লক্ষ্য স্থির করা যায়, প্রচুর পরিশ্রম করা যায়, তাহলে সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, হবে দেখা,
দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করছে আজকের মতো খুব চমৎকার একটা জায়গাতে শেষ হলো। আপনারা সবাই যে কাজটা করবেন, খুব মনোযোগ দিয়ে এপিসোডটা দেখার পাশাপাশি আপনার ছেলেমেয়েদেরকে দেখাবেন, এবং যে এপিসোডে আমি কথাটা বলতে পারি আমার কাছে মনে হয় ইয়াস, দ্যাট ইজ পারফেক্টলি এপিসোড ফর ব্র্যান্ডিং বাংলাদেশ। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।